আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আইসিটি চ্যাপ্টার 3 এর তোমাদের বাকি যে পোর্শনটা আছে সেইটা শুরু করব আর কি। আমরা আইসিটি চ্যাপ্টার 3 তে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কিছু দেখাইছি। ফার্স্ট চ্যাপ্টারটায় হচ্ছে আমরা ফার্স্টে নাম্বার সিস্টেম নিয়ে দেখছি যে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কিভাবে নাম্বার কনভার্ট করা যায়। অ্যান্ড দেন আমরা হচ্ছে তোমার বাইনারিতে বিভিন্ন টাইপের অপারেশন দেখছি, যেমন বাইনারিতে কীভাবে নাম্বার অ্যাড করতে হয়, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট কি, টুস কমপ্লিমেন্ট কি, ইটসেট্রা। আর এরপর আমরা তোমার বুলিয়ান অ্যালজেব্রা দেখছি। আমরা দেখছি যে তোমার বুলিয়ান লজিক কীভাবে কাজ করে, কম্পিউটার কীভাবে 0 আর 1 দিয়ে হচ্ছে তোমার সব লজিক্যাল জিনিসপত্র বুঝতে পারে, সেইটা দেখছিলাম। অ্যান্ড এরপর হচ্ছে আমরা লজিক গেট দেখছিলাম, লজিক সার্কিট দেখছিলাম। লজিক গেট, লজিক সার্কিটে আমরা দেখছি যে কম্পিউটার বিভিন্ন ধরনের যে অপারেশন করে সেগুলো বেসিক্যালি 3টা প্রাইমারি গেট দিয়ে করতে পারে। একটা হচ্ছে নট গেট, আর একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে অ্যান্ড গেট। আর এছাড়াও তোমার ন্যান্ড গেট আছে, নর গেট আছে, তারপর এক্সর গেট আছে, এক্স নর গেট আছে। সো এরকম কিছু কমপ্লেক্স গেটও আছে। এগুলো ইউজ করেই হচ্ছে কম্পিউটার তার ভিতরে ইন্টারনাল যত কাজ আছে সব করতে পারে। আর লজিক গেটের পর আমরা দেখছিলাম কিভাবে একটা বুলিয়ান ফাংশনকে আমরা লজিক সার্কিটে ইমপ্লিমেন্ট করতে পারি। দ্যাট ইজ, আমাকে যদি একটা বুলিয়ান ফাংশন দেওয়া থাকে তখন আমি ওইটা কীভাবে সার্কিটে কনভার্ট করতে পারি, লজিক সার্কিটে কনভার্ট করতে পারি। সো আমরা এই পর্যন্ত আইসিটির এই লজিক সার্কিট যে পোর্শনটা, এটা যতটুকু পড়ছি, আমরা এতদিন পড়ছি হচ্ছে যেই পার্টটা, এটার নাম হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। আমরা লজিক সার্কিটের কম্বিনেশনাল সার্কিট পার্টটা অ্যাকচুয়ালি এতদিন পড়ছি। সো কম্বিনেশনাল সার্কিট হচ্ছে এক টাইপের লজিক সার্কিট, অ্যান্ড সেকেন্ড আর একটা টাইপের লজিক সার্কিট হয় যেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সো আজকে হচ্ছে মানে তোমাদের আমি হচ্ছে কম্বিনেশনাল সার্কিট পর্যন্ত পড়াইছি, যেখানে তোমাকে একটা বুলিয়ান ফাংশন দিয়ে ওইটার সার্কিট বানাইতে বলবে, ওইগুলো হচ্ছে কম্বিনেশনাল। যেমন আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশনাল সার্কিটও ডিসকাস করছিলাম, যেমন এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ইটসেট্রা। তো আজকে হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটটা শুরু করব। সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের মতোই, কিন্তু এটার পারপাসটা ডিফারেন্ট। অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যাকচুয়ালি কম্বিনেশনাল সার্কিট থেকে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং। সো আমরা আজকে দেখবো যে এই সিকোয়েন্সিয়াল সার্কিট কারা, এই কম্বিনেশনালের সাথে তাদের ডিফারেন্স কি। অ্যান্ড তোমাদের বইতে হচ্ছে কিছু কমন সিকোয়েন্সিয়াল সার্কিটের ডায়াগ্রাম দেওয়া আছে, আর ওইগুলোর অপারেশন এক্সপ্লেন করা আছে। সো আমরা ওইগুলো দেখাবো। তো ইউজুয়ালি দেখা যায় যে কোনো বইতেই সিকোয়েন্সিয়াল সার্কিটের এই পার্টটা আসলে যেইভাবে বোঝানো উচিত ওইভাবে বোঝানো থাকে না। অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট বোঝানো আসলে একটু টাফ, অ্যান্ড এটা আসলে বইতে বোঝানো যায় না। এটা করে দেখাইলে তুমি বুঝতে পারবা যে সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যাকচুয়ালি কী জিনিস অ্যান্ড এটা কীভাবে কাজ করে। সো আমরা এই পর্যন্ত পড়ছি যে তোমার কম্বিনেশনাল সার্কিট কিভাবে তোমার বিল্ড করা যায়, বা একটা কম্বিনেশনাল সার্কিট কিভাবে তোমার সিনথেসিস করা যায় বা অ্যানালাইজ করা যায়, এই টাইপের জিনিসপত্র শিখছি। অ্যান্ড তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কম্বিনেশনাল সার্কিট আসলে কারা, তো তখন তুমি ডেফিনেশনটা এইভাবে দিতে পারবো, কম্বিনেশন সার্কিট হচ্ছে তারা যাদের যেসব সার্কিটের আউটপুট হচ্ছে জাস্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, আউটপুট ইজ ডিপেন্ডেন্ট অন ইনপুট। এটা হচ্ছে কম্বিনেশন সার্কিট না, এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। তো কম্বিনেশনাল সার্কিটের ডেফিনেশন হচ্ছে আউটপুট ইজ ডিপেন্ডেন্ট অন ইনপুট, এরকম সার্কিটকেই হচ্ছে আমরা কম্বিনেশনাল সার্কিট বলি। যেমন একটা এক্সাম্পল যদি দিই, আমরা দেখছিলাম কিভাবে একটা 4x2 এনকোডার বানানো যায়। এরকম একটা 4x2 এনকোডার আমরা কিভাবে বিল্ড করতে পারি। তো 4x2 এনকোডার বিল্ড করার জন্য আমাদের হচ্ছে 4টা ইনপুট থাকে অ্যান্ড আউটপুট থাকে হচ্ছে 2টা। অ্যান্ড আমরা দেখছি যে এই 4টা ইনপুট কম্বিনেশনের উপর বেস করে আমরা এখানে আউটপুটগুলো দেখতে পাই। সো এখানে আউটপুটগুলো হচ্ছে জাস্ট ইনপুটগুলোর উপরে ডিপেন্ডেন্ট। সো কোনো একটা লজিক সার্কিটে যদি আউটপুটগুলো জাস্ট ইনপুটের উপরে ডিপেন্ডেন্ট হয়, তখন আমরা ওই সার্কিটগুলোকে হচ্ছে কম্বিনেশনাল সার্কিট বলি। অ্যান্ড দে আর ভেরি ইজি টু বি অ্যানালাইজড অ্যান্ড ভেরি ইজি টু বি সিনথেসাইজড। ঠিক আছে? সো কম্বিনেশনাল সার্কিট হচ্ছে জাস্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। সো আমাদের এই টাইপের সার্কিট তোমার অ্যানালাইজ করা বা বের করা, এগুলোর ইকুয়েশন বের করা খুবই সহজ। অ্যান্ড তোমরা এগুলো করছো, যেমন তোমরা হাফ অ্যাডার দেখছো, ফুল অ্যাডার দেখছো, তারপর এরকম এনকোডার দেখছো, ডিকোডার দেখছো, তারপর
এর এর বাইরেও তোমরা বিভিন্ন টাইপের জাস্ট র্যান্ডম কোনো একটা বুলিয়ান ফাংশন কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, তোমার এই প্রাইমারি গেটস দিয়ে অর গেট, অ্যান্ড গেট, তারপর হচ্ছে নট গেট, ইটসেট্রা দিয়ে কীভাবে করতে হয় এগুলো দেখছো। তো এখন আমরা স্টার্ট করবো হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটস হচ্ছে কনভেনশনাল সার্কিটস থেকে ডিফারেন্ট। আমরা এখন স্টার্ট করবো হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটস। সিকোয়েন্সিয়াল সার্কিটস, তো কম্বিনেশনাল ওয়ার্ডটা শুনে বুঝতে পারতেছো যে এইটা অ্যাকচুয়ালি ইনপুট কম্বিনেশনের উপর ডিপেন্ড করে, যে আমাদের কোনো একটা ইনপুট সেটা কোন কম্বিনেশনে দেওয়া হইতেছে তার উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি এখানে 1011 দেই, তখন হচ্ছে আমি এখানে এক ধরনের আউটপুট পাবো। অবশ্যই এটা হচ্ছে একটা এনকোডার, সো এনকোডার যেহেতু, তখন অ্যাকচুয়ালি আমি এখানে জাস্ট একটাতেই 1 দিতে পারবো, এগুলো তো দেখাইছিলাম। বাট ইউজুয়ালি আমরা কোনো একটা কম্বিনেশনাল সার্কিট যখন বলি তখন আমরা অ্যাকচুয়ালি ইনপুটের একটা কম্বিনেশন দিয়ে থাকি। যেমন ধরো আমি এখানে 1000 দিলাম, এটা একটা কম্বিনেশন। আবার এরপর ধরো 0100 দিলাম, এটা আর একটা কম্বিনেশন। সো আলাদা আলাদা ইনপুট কম্বিনেশনের জন্য আমার আলাদা আলাদা আউটপুট আসতে পারে কম্বিনেশনাল সার্কিটে। বাট সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে ডিফারেন্ট। সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে তারা যে এখানে আউটপুট নট অনলি ডিপেন্ডস অন ইনপুট, আউটপুট not only depends on input, not only depends on input, but also depends on but also depends on the current state of the সার্কিট অর লজিক। সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই টাইপের সার্কিটে আউটপুটটা শুধু কারেন্ট ইনপুটের উপরেই ডিপেন্ড করে না, আউটপুটটা হচ্ছে তোমার অলরেডি সার্কিটটা কোন স্টেটে আছে বা অলরেডি সার্কিটটার কী অবস্থা সেটার উপরেও ডিপেন্ড করে। সো এর জন্য এই টাইপের সার্কিটকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিট ইউজুয়ালি তোমার মেমোরি বেসড সার্কিট, দ্যাট ইজ এইখানে আমাদের এটা জানা ইম্পর্টেন্ট যে এই সার্কিটটায় শুধু কোন ইনপুট দেওয়া হচ্ছে সেইটাই জানা ইম্পর্টেন্ট না, আমাদের এখানে এটাও জানা ইম্পর্টেন্ট যে সার্কিটটা অলরেডি কোন স্টেটে আছে। সো এই টাইপের সার্কিটগুলো ইউজুয়ালি হচ্ছে মেমোরি বেসড এলিমেন্ট, বিকজ আমি যদি আমার সার্কিটটা এখন কোন অবস্থায় আছে এটা জানতে চাই, সেটা ডেফিনেটলি একটা মেমোরিতে সেভ করে রাখতে হবে। আমি আমার সার্কিটটা রাইট নাও কী অবস্থা আছে সেটা একটা মেমোরি ডিভাইসে বা কোনো একটা ধরো মেমোরিতে সেভ করে রাখলে তখন আমি বুঝতে পারবো যে আমার পরের আউটপুটটা কী হবে। যেমন একটা সুন্দর একটা এক্সাম্পল দিই যে এরকম একটা সার্কিট তুমি ইউজুয়ালি কোথায় দেখতে পাবা। সো আমরা এখানে দেখতে পাই, ধরো একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের যদি একটা এক্সাম্পল দিই, যেমন ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিন হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। কেন? ভেন্ডিং মেশিন তোমরা হয়তো সবাই চিনো যে ভেন্ডিং মেশিনে হচ্ছে তোমার তুমি কয়েন বা টাকা যদি দাও তো ওই অনুযায়ী হচ্ছে তুমি কোনো একটা প্রোডাক্ট বের করতে পারবা ওই ভেন্ডিং মেশিন থেকে। সো ভেন্ডিং মেশিন হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। যেমন ধরো তোমার একটা ভেন্ডিং মেশিন আছে, যে ভেন্ডিং মেশিনটাই হচ্ছে ধরো 20 টাকার কোক পাওয়া যায়। এখন তুমি যদি 20 টাকার কোক কিনতে চাও তাহলে তোমার হচ্ছে তুমি ইদার একটা 20 টাকার নোট দিতে পারবা, অথবা তুমি 10 টাকার একটা নোট দিলা, দেন আরও একটা 10 টাকার নোট দিলা, অথবা প্রথমে 5 টাকার একটা নোট দিলা, দেন 10 টাকার একটা নোট দিলা, দেন আবার 5 টাকার আরেকটা নোট দিলা। সো তুমি অ্যাকচুয়ালি অনেকভাবে এই টাকাটা দিতে পারো, অ্যান্ড এই সার্কিটটা অ্যাকচুয়ালি ট্র্যাক রাখবে যে তুমি কখন ঠিক 20 টাকা দিচ্ছ। যখনই তুমি 20 টাকা বা তার থেকে বেশি টাকা দিবা তখনই ও অ্যাকচুয়ালি কোকটা তোমাকে প্রোভাইড করবে। যেমন তুমি যদি প্রথমে 10 টাকা দাও তখন এই মেশিনটা মনে রাখবে যে তুমি ওকে 10 টাকা দিছো। সো এই যে মনে রাখতেছে, ওর কারেন্ট স্টেটটা মনে রাখতেছে, এই টাইপের সার্কিটই হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিট। সো এখানে আমি ধরো ওকে 10 টাকা দিলাম, ওইটা মনে রাখলো যে ওকে ফাইন, আগে 0 টাকা ছিল, এখন যে কাস্টমার সে আমাকে 10 টাকা দিছে। দেন তুমি যখন আরও 5 টাকা দিবা তখন সে 10 টাকার স্টেটটা থেকে সে এখন 15 টাকার স্টেটে চলে যাবে, যে ওকে ও হচ্ছে এখন টোটাল 15 টাকা দিছে। অ্যান্ড এরপর তুমি যদি 5 টাকা দাও তখন ও বুঝবে ওকে ফাইন, টোটাল 20 টাকা হয়েছে, সো এখন আমি একটা কোক প্রোভাইড করবো। অ্যান্ড কোকটা প্রোভাইড করা হয়ে গেলে ও আবার ওর মেমোরি থেকে ওই টাকার অ্যামাউন্টটা মুছে ফেলবে, যে এখানে কোকটা দেওয়া হয়ে গেছে, সো 20 টাকা খরচ হয়ে গেছে। আবার ধরো 20 টাকার কোক, সো তুমি 50 টাকার একটা নোট দিলা, তো তখন ও দেখবে আচ্ছা এটা তো 20 টাকার থেকে বেশি, সো আমি 20 টাকার কোক দিয়ে দিব, অ্যান্ড বাকি 30 টাকা চেঞ্জ হিসেবে ভিতরে রেখে দিব। যদি কাস্টমার আরও কিছু কিনতে চায়
তখন আমি ওই 30 টাকা থেকে এটা দিব। আর কাস্টমার যদি টাকাটা ফেরত নিতে চায় তখন আমি এখানে বাংলা টার্ম, আফিয়া এখানে কোনো বাংলা টার্ম নেই, সিকোয়েন্সিয়াল সার্কিটের বাংলা সিকোয়েন্সিয়াল সার্কিটই, বা এখানে আসলে এগুলোর কোনো বাংলা টার্ম হয় না। ওকে, আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে তুমি যখন 50 টাকা দিবা তখন ও 20 টাকা কোক দিয়ে বাকি 30 টাকা হচ্ছে জমা করে রাখবে। তো কাস্টমার চাইলে তখন 30 টাকা বের করে নিতে পারে অথবা 30 টাকার অন্য কিছু একটা কিনতে পারে। সো এই টাইপের সার্কিট যারা হচ্ছে এই যে মনে রাখতে পারে, মানে তার মেমোরিতে কিছু একটা রাখতে পারে, সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিট। আরেকটা এক্সাম্পল হইতে পারে তোমার একটা ডিজিটাল ওয়াচ। যেমন একটা ডিজিটাল ওয়াচ হচ্ছে সবসময় কারেন্ট সময়টা মনে রাখে অ্যান্ড 1 সেকেন্ড পর পরের সময়টায় যায়। সো প্রত্যেকবার কিন্তু মনে রাখতেছে যে এখন সময় কত, অ্যান্ড ওই অনুযায়ী 1 সেকেন্ড পরেও আর একটা সময় দেখাচ্ছে। ধরো একটা কাউন্টার তোমার ঘড়িতে, মানে ওই কাউন্টারে ধরো এখন 7 মানে 7 উঠে আছে, 1 সেকেন্ড পর ওইটা 8 হবে, আরও 1 সেকেন্ড পরে ওইটা 9 হবে। সো ও কিন্তু মনে রাখতেছে যে ও প্রত্যেকবার কোন পজিশন কোন স্টেটে ছিল, অ্যান্ড এরপর ও একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন করতেছে, বা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে হচ্ছে তোমার চেঞ্জ করতেছে আর কি। সো সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে বেসিক্যালি তোমার যত মেমোরি ডিভাইস আছে, যেমন রেজিস্টার, তারপর হচ্ছে র্যাম, তারপর হচ্ছে যত মেমোরি ডিভাইস দেখা যায় সব কিছুই অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিট। তারপর এখানে আমরা অ্যাকচুয়ালি এক্সাম্পল লিখতে পারি, যেমন ধরো র্যামের নাম তো সবাই জানোই, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর হচ্ছে রম, রিড অনলি মেমোরি। তারপর এছাড়াও আছে হচ্ছে রেজিস্টার। তারপর হচ্ছে কাউন্টার টাইপের ডিভাইসও হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। এই যে কম্পিউটার বিভিন্ন জিনিস কাউন্ট করে, বা কম্পিউটারের যে সময়ের একটা হিসাব থাকে সেটা রাখে হচ্ছে সেই কাউন্টার ইউজ করে। মানে এই যে আমি যদি এখানে দেখাই, এখানে যে এই যে টাইমটা একটু পর পর চেঞ্জ হইতেছে, সো এই যে ওর কাছে এই যে 1 সেকেন্ডের একটা সেন্স, যে ও বুঝতেছে এতক্ষণ পর পর 1 সেকেন্ড হইতেছে, সো আমি হচ্ছে এখানে টাইমটা বাড়াইতে থাকবো। সো এটাও কিভাবে করতেছে, এটা অ্যাকচুয়ালি ওর ভিতরে একটা ইন্টারনালি একটা কাউন্টার আছে, সেই কাউন্টারটা দিয়ে করতেছে। আবার আমরা এই যে কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাইল সেভ করে রাখতেছি বা যত কাজ করতেছি সব জায়গায় মেমোরি ইউজ করতেছি। সো এই সব মেমোরি হচ্ছে বেসিক্যালি সিকোয়েন্সিয়াল সার্কিট। সো সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা একদম মেমোরি একদম বিট লেভেলে কিভাবে কাজ করে, মানে এক একটা সিঙ্গেল বিটের উপর কিভাবে এই লজিকগুলো কাজ করে, সেইগুলো নিয়ে আমরা দেখাবো। যে তুমি কিভাবে একটা 1 বিট মেমোরি ফর্ম করতে পারবা, অ্যান্ড সেটার ভিতরে কিভাবে একটা ভ্যালু স্টোর করতে পারবা। সো সেইগুলো আমরা দেখাবো। অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিটের কিছু এক্সাম্পল হচ্ছে র্যাম, রম, রেজিস্টার, কাউন্টার, তারপর এই যে ভেন্ডিং মেশিন যেটা বললাম, তারপর ট্রাফিক লাইট তোমরা রাস্তায় অনেক সময় হয়তো দেখছো যে ফার্স্টে হচ্ছে রেড কালার একটা সিগন্যাল থাকে, দেন ইয়েলো কালার একটা সিগন্যাল আসে, দেন যখন জ্যামটা ছেড়ে যায় তখন হচ্ছে গ্রিন কালার একটা সিগন্যাল আসে। সো এখানে ও কিন্তু প্রত্যেকবার ওর স্টেটটা মনে রাখতেছে যে আমি এখন ইয়েলো কালারের স্টেটে আছি, একটু পর আমার গ্রিন কালারের স্টেটে যাইতে হবে। সো এই যে ওর মনে রাখার যে প্রসেসটা, এগুলো সবই হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিটের আন্ডারে পড়ে। সো এটা হচ্ছে ট্রাফিক লাইটস। তারপর ডিজিটাল লক যেগুলো আছে, অনেক জায়গাতেই দেখবা ডিজিটাল লক থাকে, যেখানে তোমার একটা পিন নাম্বার এন্ট্রি করলে ও হচ্ছে ওই লকটা খুলে দেয়। সো এইগুলোও অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে পড়ে। সো আমরা দেখবো যে কিভাবে এই সিকোয়েন্সিয়াল সার্কিট গুলা, মানে সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে আমরা অ্যাকচুয়ালি খুব বেশি যে ডিটেলসে পড়বো তাও না, বাট তোমাদের সিলেবাসে যা আছে অ্যান্ড বেসিক কিছু জিনিসপত্র যেগুলো একদম না জানলেই না, সেগুলো দেখাবো। সো আমরা এখানে স্টার্ট করি যে সিকোয়েন্সিয়াল সার্কিটের ডেফিনেশন বুঝলাম। সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে সেই সার্কিটরা যাদের আউটপুট শুধু ইনপুটের উপরেই নির্ভর করে না, তার কারেন্ট স্টেটের উপরেও ডিপেন্ড করে, বা তার বর্তমান অবস্থার উপরেও ওইটা নির্ভর করে। হ্যাঁ, অ্যান্ড এই সার্কিটগুলো দেখানো শুরু করলেই তুমি কম্বিনেশনালের সাথে ওদের ডিফারেন্সটা কীরকম সেটা বুঝতে পারবা। ওকে, সো এখন আসি যে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্লাসিফিকেশন কি, মানে কি কি টাইপের সিকোয়েন্সিয়াল সার্কিট হয়। সিকোয়েন্সিয়াল সার্কিটস, সো 2 টাইপের সিকোয়েন্সিয়াল সার্কিট হয়। একটা হচ্ছে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট।
আর আরেকটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। এগুলোর কোনো বাংলা টার্ম হয় না, এগুলা এরকমই, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। তো সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট কারা? সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে যারা মানে যেই সব সার্কিটে ক্লক পালস থাকে। তো তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে ক্লক পালস জিনিসটা কি, তো এটাতে আমরা পরে আসব। আর এই অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে যেই সব সার্কিটে ক্লক পালস থাকে না। সো ক্লক পালস এখানে হচ্ছে অ্যাবসেন্ট, এখানে ক্লক পালস ইজ নট অ্যাভেলেবল, ক্লক পালস ইজ নট অ্যাভেলেবল, আর এখানে ক্লক পালস ইজ অ্যাভেলেবল। So idea হচ্ছে if clock pulse is available, a sequential circuit is called synchronous sequential circuit, and if clock pulse is not available, then the sequential circuit is called asynchronous sequential circuit. এটা হচ্ছে ডেফিনেশন। সো আমরা ফার্স্টে বেসিক্যালি কিছু সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট দেখাবো, যে কি কি মানে কয়েকটা টাইপের সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে ডিসকাস করব। আর তারপর হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট দেখাবো। অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা জাস্ট একটা ডিসকাস করব, তোমাদের বইতে জাস্ট একটা অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট দেওয়া আছে। ওকে, সো এখন এই সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্লাসিফিকেশন বুঝলাম। সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে দুইটা টাইপের, একটা সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো সিনক্রোনাস মানে কি? সিনক্রোনাস মানে হচ্ছে যে তুমি ওই পুরো সার্কিটের সবগুলা ইনপুটকে একসাথে কন্ট্রোল করতে পারবা, মানে একই সাথে ইনপুটগুলো দিতে পারবা। আর অ্যাসিনক্রোনাসের ব্যাপারটা হচ্ছে যে তুমি সবগুলা ইনপুট সাইমালটেনাসলি বা একসাথে দিতে পারবা না। সো মানে তাদের মধ্যে কোনো সিনক্রোনাইজেশন থাকবে না। আর প্রথমটাই হচ্ছে সিনক্রোনাইজেশন থাকবে। এটা এখন একটু বুঝতে টাফ লাগতে পারে বা এটা তোমার কাছে কনফিউজিং লাগতে পারে, বাট এটা এখন জানার দরকার নেই, এটা তুমি পরে বুঝতে পারবা। আচ্ছা, সো এখন আমরা দেখি যে কিভাবে আমরা মানে এই যে এখানে যে কথা বলতেছি সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে, এন্ড আমরা বারবার বলতেছি যে সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে মেমোরি বেসড সার্কিট, যেখানে আমাদের মেমোরি লাগবে। তোমার একটা সার্কিটের কারেন্ট স্টেট মনে রাখার জন্য আমাদের হচ্ছে এখানে মেমোরি ইউজ করতে হবে। মানে মানে সিকোয়েন্সিয়াল সার্কিটগুলোর বিল্ডিং ব্লকই হচ্ছে মেমোরি। সো এই মেমোরি আমরা কিভাবে বানাবো? সো এখানে আমরা এখন কিছু মেমোরি এলিমেন্টের মানে দুইটা মেমোরি এলিমেন্টের নাম লিখবো যেগুলো ইউজ হয় কম্পিউটারে, মেমোরি এলিমেন্টস। তো দুই ধরনের মেমোরি এলিমেন্টস আছে, মানে দুই ধরনের সার্কিট ইউজ করে কম্পিউটারে কোনো একটা জিনিস সেভ করা যায়। তো তাদের মধ্যে এক নাম্বারটা হচ্ছে ল্যাচ, আর দুই নাম্বারটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ল্যাচ অ্যান্ড ফ্লিপ ফ্লপ। সো সিকোয়েন্সিয়াল সার্কিটে দুই ধরনের মেমোরি এলিমেন্ট ইউজ করা হয়, একটা হচ্ছে ল্যাচ আর আরেকটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এই বাংলা ভার্সনে যারা আছো তারা যখন এগুলো ধরো পরীক্ষায় যদি আসে কোনো একটা ল্যাচ দেখাইতে বা ফ্লিপ ফ্লপ একে দেখাইতে বলে, তখন তুমি ওই টার্মটাকে ইংলিশে লিখবা। মানে তুমি এটাকে এভাবে লিখতে যাবে না, ফ্লিপ ফ্লপ ওইভাবে লেখার দরকার নেই, তুমি লিখবা ফ্লিপ ফ্লপ ইংলিশেই লিখবা। এন্ড দেখবা বইগুলোতে ওইভাবেই লেখা থাকে, ইংলিশে লেখা থাকে। আচ্ছা, সো দুই ধরনের মেমোরি এলিমেন্ট আছে, একটা হচ্ছে ল্যাচ আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। এখন বেসিক্যালি ল্যাচ আর ফ্লিপ ফ্লপ একই জিনিস। তো ল্যাচে হচ্ছে কোনো ক্লক পালস থাকে না, নো ক্লক পালস, আর ফ্লিপ ফ্লপে হচ্ছে ক্লক পালস থাকে। তো এখন এই আবারও কোশ্চেন আসতেছে যে এই ক্লক পালস জিনিসটা কি, এটা পরে দেখাবো, ঠিক আছে? এখন একটু লিখে রাখো, ল্যাচে হচ্ছে কোনো ক্লক পালস থাকে না, আর ফ্লিপ ফ্লপে হচ্ছে একটা ক্লক পালস থাকে। সো ইউজুয়ালি একটা মেমোরি এলিমেন্ট কিভাবে কাজ করে, তো দেখা যায় এরকম এক বিটের একটা মেমোরি ফর্ম করা হয়। কিভাবে ফর্ম করা হয় সেটাতে আসবো। সো এরকম একটা 1 বিট মেমোরি বানানো হয়, অ্যান্ড এইটাতে কোনো একটা ইনপুট আমরা দিব, মানে আমি এটার ভিতরে যা স্টোর করতে চাই সেটা ইনপুট দিব। বাট ইনপুটটা দেওয়ার সাথে সাথেই এখানে স্টোর হয় না, মানে ইনপুটটা দেওয়ার সাথে সাথেই স্টোর হয় যদি সেটা একটা ল্যাচ হয়। তো একটা মেমোরি যদি ল্যাচ টাইপের মেমোরি হয়, তখন তুমি ওইখানে যদি একটা ইনপুট দাও, তখন ওইটা এখানে স্টোর হয়ে থাকে, অ্যান্ড ওই স্টোরেজটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে আউটপুট বলি। সো আউটপুট আর স্টোরেজ। তো আমি এই ল্যাচ টাইপের কোনো একটা ডিভাইসে যদি কোনো একটা
বিট ইনপুট দেই, 1 বিটের একটা ল্যাচের ভিতর আমি যদি ধরো 0 ইনপুট দিলাম, তাহলে সাথে সাথে ওইটা হচ্ছে 0 হয়ে যাবে। আবার 1 বিটের কোনো একটা ল্যাচে যদি ধরো আমি 1 ইনপুট দিলাম, তাহলে ওইটাতে 1 স্টোর থাকবে বা 1 আউটপুট হিসেবে থাকবে। আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। ফ্লিপ ফ্লপে ইনপুট দিলেই যে ওইটা স্টোর হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ফ্লিপ ফ্লপে হচ্ছে তোমার একটা ক্লক পালস দিতে হয়। সো এই ক্লক পালসকে আমরা হচ্ছে তোমার এরকম পুরো ফুল ফর্মে ক্লক পালস লিখতে পারি, অথবা শুধু ক্লক লিখতে পারি, অথবা অনেকে সিপি লেখে, সিপি ফর ক্লক পালস। আবার অনেক সময় দেখবা যে সিএলকে লেখে, সিএলকে ফর হচ্ছে ক্লক। সো ক্লক পালস দিয়ে আমরা হচ্ছে কোনো একটা জিনিসকে সেভ করাই এই ফ্লিপ ফ্লপ টাইপের মেমোরিতে। সো একটা হচ্ছে ল্যাচ, ল্যাচে হচ্ছে ইনপুট দিলেই ওইটা স্টোর হয়ে যায়, বা ইনপুট দিলেই ইফেক্টটা দেখা যায়, সেখানে কোনো ক্লক পালস থাকে না। আর ফ্লিপ ফ্লপ হচ্ছে ইনপুটটা দিলেই হয় না, একটা এক্সটার্নাল ক্লক পালস দিতে হয়। তো ক্লক পালসটা দেওয়ার পরে হচ্ছে এটা কাজ করে। ওকে, সো সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্লাসিফিকেশন দেখলাম। অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা যেই মেমোরি এলিমেন্টগুলো ইউজ করি সেইগুলোর ক্লাসিফিকেশন দেখলাম। একটা হচ্ছে ল্যাচ টাইপের মেমোরি, আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ টাইপের মেমোরি। তো ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে ফ্লিপ ফ্লপ হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট, ফ্লিপ ফ্লপ হচ্ছে বেশি ইউজফুল। অ্যান্ড ল্যাচ ইউজ করেই আসলে ফ্লিপ ফ্লপ বানানো হয়। মানে মজার ব্যাপার হচ্ছে ল্যাচের সাথেই যদি একটা ক্লক পালস দিয়ে দিই, সেটাই হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ। তো ফ্লিপ ফ্লপ আসলে ল্যাচ দিয়েই বানানো। ওকে, সো এখন আমরা এইখানে এখন তোমার কাছে সব কিছু একটু ভেগ লাগতে পারে যে আসলে এখানে কি করার ট্রাই করতেছি। সো আমি ফার্স্টে যেটা করব, তোমাদের একটা এক্সাম্পল দেখাবো, মানে ফার্স্টে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট বানায় দেখাবো যে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট আসলে কি করতে পারে অ্যান্ড এটা কীরকম সার্কিট সেটা দেখাবো। অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের অন্যান্য জিনিসপত্র দেখাবো। সো আমি সিকোয়েন্সিয়াল সার্কিটের সবচেয়ে ইন্টারেস্টিং আর সবচেয়ে পপুলার যে এক্সাম্পলগুলো সেইটার একটাকে দেখাই, সেটা হচ্ছে কাউন্টার। আমরা একটু আগেই বলছিলাম কাউন্টার টাইপের সার্কিট। কাউন্টার টাইপের সার্কিট তুমি তোমার ঘড়িতে পাবা, তুমি ডিজিটাল ওয়াচে পাবা, তুমি তোমার যে কোনো ডিভাইসের ভিতরে পাবা যেগুলো টাইম কাউন্ট করতে পারে। তারপর কাউন্টার টাইপের সার্কিট তুমি এছাড়াও হচ্ছে ধরো আচ্ছা আমি আগে একটা কাউন্টার মানে একটা কাউন্টার বানাই দেখাই, তারপর হচ্ছে এটা বলবো যে এটা কি কি কাজে ইউজ করা যাইতে পারে। সো আমি এখানে একটা কাউন্টার বানাই দেখাই তোমাদের, অ্যান্ড এটা কীভাবে বানাইতেছি এগুলো পরে আসবে। আমি ফার্স্টে তোমাদেরকে একটা কাউন্টার বানাই দেখাই, যে কাউন্টারটা হচ্ছে এরকম, যে ওই কাউন্টারটা হচ্ছে ধরো 0 থেকে 7 পর্যন্ত সব নাম্বার কাউন্ট করতে পারে। মানে ওই সার্কিটটায় যদি তোমার ক্লক পালস দিতে থাকা হয়, বা ওই সার্কিটটায় যদি আমি ধরো ক্লক পালসের ব্যাপারটা আমি একটু একটা সহজ মানে বাংলাটা আমি ইউজ করে বলি, ধরো গুতা দেওয়া। তো আমি সার্কিটটায় যতবার গুতা দিব ততবার হচ্ছে কাউন্ট করবে, ঠিক আছে। ক্লক পালস হচ্ছে কাইন্ড অফ, তুমি যদি নর্মালি চিন্তা করে এটা হচ্ছে কাইন্ড অফ সার্কিটকে একটা গুতা দিচ্ছ। সো এই সার্কিটকে যখন তুমি গুতা দিবা তখন সার্কিটটা প্রথমে ধরো 0-তে ছিল, তারপর সার্কিটটা হচ্ছে 0 থেকে 1-এ চলে যাবে। তুমি সার্কিটকে আবার গুতা দিলা, সার্কিটের পর 1 থেকে 2-তে চলে যাবে। তারপর তুমি সার্কিটকে আবার একটা গুতা দিলা, তখন সে 3-তে চলে যাবে। এইভাবে সে হচ্ছে 4, 5, 6, 7, দেন 7-এ থাকা অবস্থায় যদি আবার ক্লক পালস দাও বা একটা এক্সাইটেশন দাও বা গুতা দাও, তখন সে আবার হচ্ছে 0-তে চলে যাবে। সো এরকম একটা সার্কিট যে আমরা 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারি, এরকম একটা সার্কিট চাই। অ্যান্ড ওইটা 7-এর পর আবার রিসেট হয়ে যায়, মানে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, অ্যান্ড দেন আবার সে হচ্ছে 0-তে চলে আসবে। এরকম একটা সার্কিট আমরা ফর্ম করতে যাচ্ছি। ওকে, দেখো এটা সবাই বুঝতে পারছো কিনা, মানে সার্কিটটা আমরা কি চাই এটা বুঝতে পারছো কিনা। কারো যদি কনফিউশন থাকে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারো। সো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এমন একটা সার্কিট বানাবো যেই সার্কিটটাই হচ্ছে আমি যতবার গুতা দিব বা যতবার ক্লক পালস দিব ততবার ও হচ্ছে পরের নাম্বারটায় যাবে, অ্যান্ড 7-এ থাকা অবস্থায় সে আবার ঘুরে 0-তে চলে আসবে। ওকে, এরকম একটা সার্কিট আমি বানাইতে চাই। সো আমি এই সার্কিটটা ডিরেক্টলি হচ্ছে এখানে আমরা আগে যে টুলটা ইউজ করতাম লজিসিম, এইখানে বানায় দেখাবো যে এটা আমরা কীভাবে ফর্ম করি।
সো এখন এখানে আমরা বলছি যে আমাদের এই সার্কিটগুলোই হচ্ছে দুই ধরনের মেমোরি এলিমেন্ট থাকে, একটা হচ্ছে ল্যাচ আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। সো আমি এই সার্কিটটা বানাবো ফ্লিপ ফ্লপ ইউজ করে। তো ফ্লিপ ফ্লপের ভিতরে কি আছে বা ফ্লিপ ফ্লপ কীভাবে বানায় সব পরে দেখব, আগে সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা এক্সাম্পল দেখাই, তাহলে তুমি মোটিভটা বুঝতে পারবা যে তুমি কেন এই জিনিসটা শিখতেছো। সো এখন আমরা এখানে একটা মানে এখানে ফ্লিপ ফ্লপ ইউজ করে আমি এই কাউন্টারটা বানাবো। অ্যান্ড আমরা একটু পরে দেখাবো যে ফ্লিপ ফ্লপ হচ্ছে কয়েক টাইপের হয়। তো আমি এখানে ফ্লিপ ফ্লপের একটা টাইপ আছে হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। তো আমি টি ফ্লিপ ফ্লপ দিয়ে এটা বানাই দেখাবো। সো কীভাবে বানাবো দেখাই। আচ্ছা, সো আমি ফার্স্টে একটা টি ফ্লিপ ফ্লপ নিব, মানে একটা মেমোরি ডিভাইস নিব। এটা হচ্ছে একটা টি ফ্লিপ ফ্লপ। অ্যান্ড আমি এখানে অ্যাকচুয়ালি আরও দুইটা টি ফ্লিপ ফ্লপ নিব। এইগুলো একসময় তুমিও বানাতে পারবা, সো এটা খুব একটা টাফ কিছু না। অ্যান্ড এই ফ্লিপ ফ্লপগুলোর এই যে দেখো একটা পোর্শন আছে এইখানে, আমি মাউসটা যেখানে রাখছি এই পোর্শনগুলো হচ্ছে ক্লক পালস দেওয়ার বা ওই গুতা দেওয়ার জায়গাটা। সো আমরা এই সবগুলোকে হচ্ছে একসাথে কানেক্ট করব, একসাথে গুতা দেওয়ার জন্য এরকম সবাইকে হচ্ছে কানেক্ট করব। অ্যান্ড আমি এখানে একটা ক্লক পালস দিব, মানে যেটা দিয়ে আমি একটু পর পর গুতাবো এটাকে, তো সেইটা এখানে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ক্লক, এটাকে ক্লক পালস বলে। এই ক্লক পালস হচ্ছে একটা সাইন ওয়েভ, এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল আর কি। সো এই হচ্ছে ক্লক পালস, আর এই আমরা ক্লক পালসের জায়গাগুলোতে ইয়া করলাম, কানেক্ট করে দিলাম। আর এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে তোমার এই যে এখানে এই যে ইনপুটটা আছে এইটাতে দিতে হবে 1, এটাতে জাস্ট একটা 1 ভ্যালু দিয়ে দিতে হবে এই জায়গাতে। এখানে আমরা দিব 1। আর এরপর এইখানে আমাদের দেখো এখানে এই সার্কিটটার লেফট সাইডে যেই দুইটা জিনিস দেখতেছো এইটা আর এটা, এই দুইটা হচ্ছে ইনপুট। আর এই সার্কিটটার রাইট সাইডে যেই দুইটা জিনিস দেখতেছো সেই দুইটা হচ্ছে আউটপুট। আচ্ছা, চ্যাট বক্সে কে লিখছো? না, এই সার্কিট আঁকা লাগবে না, জাস্ট দেখতে থাকো। সো আমরা এখানে যেটা করতেছি, তিনটা টি ফ্লিপ ফ্লপ নিছি, অ্যান্ড দেন ওই তিনটা টি ফ্লিপ ফ্লপের প্রথমটায় হচ্ছে ইনপুট 1 দিয়ে দিছি। এরপরে যেটা করতে হবে, আমাদের একটা অ্যান্ড গেট লাগবে। আমি এই সার্কিটটা জাস্ট বানাই দেখাই, দেন এই সার্কিটটা ডেমনস্ট্রেট করে দেখাবো যে সার্কিটটা কীভাবে কাজ করে। সো এখানে হচ্ছে একটা অ্যান্ড গেট নিলাম, সেই অ্যান্ড গেটে এই 1 দিলাম, আর এইখানে যে কিউটা আছে সেই কিউ থেকে একটা তার নিয়ে এখানে কানেক্ট করলাম, অ্যান্ড দেন এই তারটা বের করে এখানে কানেক্ট করলাম। আর এরপর হচ্ছে এখানে আসলো ফাইন, এটা এখানে নিলাম, অ্যান্ড দেন আবার সেম এখান থেকে হচ্ছে কিউ বের হবে, আর এইখান থেকে একটা, এটা কীভাবে বানাইতেছে এখন বুঝতে পারবা না, বাট পরে তুমি নিজেও পারবে এটা। এখানে একটা অ্যান্ড গেট দিলাম, অ্যান্ড দেন এইটার আউটপুটটা বের করে নিয়ে আসলাম, অ্যান্ড এই তো, অ্যান্ড এখানে হচ্ছে ওকে। সো আমাদের হয়ে গেছে। এখানে আমরা জাস্ট তিনটা টি ফ্লিপ ফ্লপ নিছি, অ্যান্ড এইভাবে একটা সার্কিট ফর্ম করছি। অ্যান্ড এখন আমি যেটা করব সেটা হচ্ছে দেখো এইখানে এই যে কিউ যে টার্মিনালগুলো দেখতেছো এইগুলোকে হচ্ছে এরকম বাইরে নিয়ে আসবো, আর এখানে একটা আছে, এটাই একটা কাউন্টার। এই কাউন্টারটাই হচ্ছে তোমার 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারবে। এটা দেখতে হবে এরকম। এখন এই আউটপুটগুলো দেখার জন্য আমি এখানে আউটপুট প্রোব, মানে আউটপুটের পিন অ্যাড করব, মানে যেগুলো আমি আউটপুট দেখতে চাই। আউটপুট প্রোব কোথায়? এখানে এই একটা আউটপুট, তারপর এই আরেকটা আউটপুট, আর এই আরেকটা আউটপুট। আচ্ছা, সো এই দেখো আমাদের কাউন্টারটা হয়ে গেছে। সো এইটা হচ্ছে একটা কাউন্টার সার্কিট। এখানে যে সার্কিটটা দেখতেছো এটা হচ্ছে একটা কাউন্টার সার্কিট। কেন এটা একটা কাউন্টার, মানে আমরা যে কাউন্টারটা চাইছি সেটা কেন? তো এইটা হচ্ছে তোমার ক্লক পালসের জায়গা, মানে তুমি এখানে গুতা দিবা তাহলে এই আউটপুটটা চেঞ্জ হবে।
সো আমি যদি এখানে ধরো একবার এরকম প্রেস করি, তখন দেখো এই 3 বিটের একটা নাম্বার ছিল, যেটা শুরুতে ছিল হচ্ছে আমি যদি আবার দেখাই, শুরুতে ছিল হচ্ছে এটা 0, মানে 000 মানে কি, এটা হচ্ছে 0। এখন আমি যদি এইটাই প্রেস করি দেখো, তাহলে দেখো এটা 001-এ চলে গেছে। 001 মানে হচ্ছে কি, বাইনারিতে 001 মানে হচ্ছে 1। তারপর আমি যদি আরেকবার প্রেস করি, তখন দেখো 010, এটা হচ্ছে কি 2 এর বাইনারি। আমি যদি আবার প্রেস করি, দেখো 011 মানে হচ্ছে 3। তারপর আমি যদি আরেকবার প্রেস করি, দেখো 100 which is 4। তারপর আমি আবার প্রেস করি 5, তারপর আবার প্রেস করি 6, দেন আবার প্রেস করি, তখন আসবে 7। সো এইভাবে হচ্ছে আমি আবার যখন 7-এ থাকা অবস্থায় প্রেস করলাম, এটা দেখো 0-তে রিসেট হয়ে গেছে। সো এইগুলো হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। এখানে মানে আমি সেভ করতে পারতেছি যে কারেন্টলি কোন ভ্যালুটা আছে, অ্যান্ড এখানে আমি ক্লক পালস দিয়ে যখন এই সার্কিটটাকে এক্সাইটেড করি, তখন এটা হচ্ছে ভ্যালু চেঞ্জ করে। সো অ্যাকচুয়ালি যেটা হয় আমি বলি যে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যখন আসে, তো একটা ইলেকট্রিক্যাল সিগন্যালই হচ্ছে বেসিক্যালি ক্লক পালস। তো ওইটা এসে এখানে বারবার এটাকে এক্সাইট করতে থাকে, অ্যান্ড এক্সাইট করতে থাকলে এখানে হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ হয়। অ্যান্ড আমরা তখন কম্পিউটারে দেখি যে এরকম 0 থেকে 1-এ যাচ্ছে, 1 থেকে 2-তে যাচ্ছে, 2 থেকে 3-তে যাচ্ছে, 3 থেকে 4, অ্যান্ড ইভেনচুয়ালি 7-এর পরে আবার রিসেট হয়ে 0-তে চলে আসতেছে। যেমন এইখানে কিন্তু তাই হইতেছে। আমরা এখানে দেখি যে এই যে সেকেন্ডের যে ভ্যালুটা, সেটা এরকম 59-এর পর আবার 0-0-তে চলে আসতেছে, মানে প্রত্যেকবার এটা রিসেট হয়ে যেতেছে আর কি। যেমন এখানে এখন 50, 51, মানে এই যে প্রত্যেকবার একটা করে ক্লক পালস আসতেছে, অ্যান্ড 55, 56, 57, 58, 59, দেন আবার রিসেট টু 0। সো এইভাবে অ্যাকচুয়ালি এই কাউন্টারগুলো কাজ করে। সো আমরা দেখবো যে কীভাবে কাউন্টার বানানো যায়। তো এখন এই কাউন্টার বানানোর জন্য বা অন্যান্য যা যা আছে, রেজিস্টার, এইসব বানানোর জন্য আমার হচ্ছে অবশ্যই ফার্স্টে ল্যাচ কি, ফ্লিপফ্লপ কি, এগুলো ভালো মতো বুঝতে হবে। সো আমরা এখন দেখব যে কিভাবে, মানে কি কি টাইপের ল্যাচ আছে, আর কিভাবে এই ল্যাচগুলোকে বানানো যায়, অ্যান্ড কি কি টাইপের ফ্লিপফ্লপ আছে, অ্যান্ড সেইগুলোকে কিভাবে বানানো যায়। সো আমরা ফার্স্টে এখানে ডিসকাস করব হচ্ছে ল্যাচ নিয়ে। যেহেতু ল্যাচ ইউজ করেই ফ্লিপফ্লপ বানায়, সো আমি আগে ল্যাচ পড়াবো। তো তোমাদের বইতে দেখবা যে ল্যাচ জিনিসটা থাকে না, অনেক সময়ই দেখা যায়। টি জিনিসটা কি, এটা পরে বলবো। টি হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্লিপফ্লপ, ঠিক আছে, একটু পরেই আসবো এখানে। টি হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্লিপফ্লপ, ওকে। আচ্ছা, সো এখন ল্যাচের ব্যাপারে আসি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের মেমোরি এলিমেন্ট লাগবে। তো তারা দুই টাইপের, একটা হচ্ছে ল্যাচ আর একটা হচ্ছে ফ্লিপফ্লপ। তো ল্যাচ হচ্ছে যারা, তাদের ক্ষেত্রে আমরা তোমার ক্লক পালস ইউজ করি না, মানে তাদের ক্ষেত্রে কোনো ক্লক পালস লাগে না, ওকে। তো এখন ল্যাচ কি কি টাইপের হয় সেটা একটু বলি। তো ল্যাচ অ্যাকচুয়ালি, আমরা এখানে যে ল্যাচগুলো দেখাবো, ল্যাচ অ্যাকচুয়ালি 4 টাইপের হইতে পারে। একটা হচ্ছে, প্রথম ল্যাচটা হচ্ছে এসআর ল্যাচ, এস আর ল্যাচ, এই হাইফেনটা না দিলেও সমস্যা নাই, এসআর ল্যাচ। তারপর হচ্ছে ডি ল্যাচ, ডি ল্যাচ, ডি ল্যাচ। তারপর হচ্ছে জেকে ল্যাচ, জেকে ল্যাচ। আর আরেকটা হচ্ছে টি ল্যাচ, টি ল্যাচ, ওকে। অ্যান্ড আমি একই সাথে ফ্লিপফ্লপেরটাও লিখে ফেলি এখানে। ফ্লিপফ্লপ হচ্ছে যাদের ক্ষেত্রে ক্লক পালস প্রয়োজন, মানে যেই ল্যাচগুলোতে আমি, যখন ল্যাচগুলোতে আমি ক্লক পালস ইউজ করব, তখন সেই ল্যাচগুলোকেই আমি ফ্লিপফ্লপ বলবো। সো এখানে হচ্ছে ক্লক পালস নিডেড। সো এই ল্যাচের যেমন 4টা টাইপ আছে, ফ্লিপফ্লপেরও এক্স্যাক্টলি এই 4টা টাইপ আছে। তো এখানে আসি ফ্লিপফ্লপ। ফার্স্ট টাইপের ফ্লিপফ্লপ হচ্ছে এসআর ফ্লিপফ্লপ, এসআর ফ্লিপফ্লপ। তারপর হচ্ছে ডি ফ্লিপফ্লপ, তারপর হচ্ছে জেকে ফ্লিপফ্লপ,
জেকে ফ্লিপ ফ্লপ অ্যান্ড দেন হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, সো আমরা ল্যাচ আর ফ্লিপ ফ্লপের কি কি টাইপ হয় সেটা দেখলাম। অ্যান্ড এখানে যে ওয়ার্ডগুলো ইউজ করছে সেই ওয়ার্ডগুলোর অ্যাকচুয়ালি ফুল ফর্ম আছে। যেমন এসআর ল্যাচের ফুল ফর্ম হচ্ছে সেট রিসেট ল্যাচ, এটা হচ্ছে সেট রিসেট ল্যাচ। তারপর ডি ল্যাচের ফুল ফর্ম হচ্ছে ডি, এই যে ডি যে ল্যাচ সেটার ফুল ফর্ম হচ্ছে এরকম যে এটা হচ্ছে তোমার ডাটা ল্যাচও বলে অনেক সময়। আচ্ছা, এখানে আমরা এটা ডাটা ল্যাচ হিসেবেই বলবো, ঠিক আছে। এটা ডি ল্যাচ বলতে তোমরা মানে ফুল ফর্ম তোমাদের ম্যাক্সিমাম বইতে এটার ফুল ফর্ম হচ্ছে দেওয়া আর ডাটা ল্যাচ। বাট অ্যাকচুয়ালি ডি ল্যাচের আরেকটা ফুল ফর্ম আছে, ওইটাও ডি দিয়েই, সেটা হচ্ছে ডিলে ল্যাচ। তো এটাকে ডাটা ল্যাচও বলে আবার ডিলে ল্যাচও বলে। তারপর হচ্ছে জেকে ল্যাচ। জেকে ল্যাচের ফুল ফর্ম হচ্ছে জ্যাক কিং ল্যাচ, জ্যাক কিং ল্যাচ। আর এই টি ল্যাচের ফুল ফর্ম হচ্ছে টগল ল্যাচ, টগল ল্যাচ। অ্যান্ড সিমিলারলি এখানেও হচ্ছে সেট রিসেট, সেট রিসেট ফ্লিপ ফ্লপ সবচেয়ে বেসিক। তারপর হচ্ছে ডিলে ফ্লিপ ফ্লপ, এফএফ ফর ফ্লিপ ফ্লপ। তারপর হচ্ছে জ্যাক কিং ফ্লিপ ফ্লপ। আর এরপরে হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, which is toggle flip flop, toggle flip flop. ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের ল্যাচ আর ফ্লিপ ফ্লপের ক্লাসিফিকেশন। তো ফার্স্টে আমরা এই এসআর ল্যাচ জিনিসটা পড়বো। আমরা এখানে সব কিছু পড়বো না, এখানে যা যা লেখা আমরা এখানে এসআর ল্যাচ পড়াবো ফার্স্টে। দেন এসআর ল্যাচ থেকে আমরা যাব হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ল্যাচ থেকে আমরা ডি ল্যাচে যাব, আর ডি ল্যাচের থেকে আমরা যাব হচ্ছে ডি ফ্লিপ ফ্লপে। অ্যান্ড দেন আমরা জেকে ল্যাচ দেখাবো না, আমরা জেকে ফ্লিপ ফ্লপটা দেখব। আর দেন আমরা টি ল্যাচটাও দেখাবো না, আমরা হচ্ছে টি ফ্লিপ ফ্লপটা দেখাবো। সেখানে যে বক্স যেগুলো করা জাস্ট এইগুলো পড়ানো হবে। আচ্ছা, সো ফার্স্টে আমরা এসআর ল্যাচটা দেখি যে কিভাবে একটা এসআর ল্যাচ বা একদম মেমোরির সিম্পলেস্ট যে এলিমেন্ট সেটা বানানো যায়। এখানে এক একটা ল্যাচ বা এক একটা ফ্লিপ ফ্লপ 1 বিট মেমোরি তোমার স্টোর করতে পারে। 1 বিটের কোনো একটা নাম্বার তাদের মধ্যে স্টোর করা যায়, মানে একটা 0 বা একটা 1 স্টোর করার জন্য তোমার একটা ফ্লিপ ফ্লপ বা একটা ল্যাচ লাগবে। আচ্ছা, সো আমরা ফার্স্টে দেখি যে কিভাবে মানে এসআর ল্যাচ জিনিসটা কি। এসআর ল্যাচ or set reset latch. সো এসআর ল্যাচ ডিভাইসটা কীরকম সেটা আগে একটু এক্সপ্লেন করি, দেন এটার ইন্টারনাল স্ট্রাকচারটা দেখাবো। তো এসআর ল্যাচ হচ্ছে এরকম একটা ডিভাইস, একটা মেমোরি ডিভাইস। তুমি যদি এইটাই হচ্ছে দুইটা ইনপুট টার্মিনাল থাকে, একটা হচ্ছে এস আর আরেকটা হচ্ছে আর এটা দুইটা আউটপুট টার্মিনাল থাকে, বা এখন সিম্পলিসিটির জন্য জাস্ট একটা আউটপুট টার্মিনাল দিয়ে দেখাই যে এখানে হচ্ছে তোমার একটা আউটপুট টার্মিনাল থাকে কিউ। তো তুমি যদি একটা এসআর ল্যাচে এই সেটে 1 দাও, মানে এই এস ফর হচ্ছে সেট, তো সেটে যদি 1 ইনপুট দাও আর রিসেটে যদি 0 দাও, তাহলে এই ব্যাপারটা কি বোঝায়? তুমি সেটে 1 দিচ্ছ, মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি সেট করতে চাও, ভ্যালু সেট করতে চাও, আর তুমি রিসেটে 0 দিচ্ছ, দ্যাট মিনস তুমি বলতেছো যে তুমি রিসেট করতে চাও না। সো তুমি ভ্যালু সেট করতে চাও অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিসেট করতে চাও না। সো ভ্যালু সেট করা বলতে কি বোঝায়? ভ্যালু সেট করা বলতে বোঝায় কোনো একটা মেমোরির ভ্যালুকে 1 বানানোই হচ্ছে ওইটার ভ্যালু সেট করা। মানে কোনো একটা মেমোরি তো তোমার মেমোরি তো বাই ডিফল্ট 0 থাকবে, তুমি যদি কিছু স্টোর করে না রাখো সেখানে কি থাকবে? 0 থাকবে। সো তুমি যদি এখন এটাকে সেট করো, সেট মানে হচ্ছে তুমি যদি এটাকে 1 বানাও, তখন সেট করলে এটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। আবার তুমি যদি রিসেট করো, রিসেট করলে এটা আবার 0-তে চলে আসবে।
সো আমরা একটা ব্যাপার মাথায় রাখবো যে কোনো একটা মেমোরি এলিমেন্টকে সেট করা মানে হচ্ছে সেখানে 1 স্টোর করা, সেট মানে হচ্ছে স্টোর 1, আর রিসেট মানে হচ্ছে ওই ল্যাচে বা ফ্লিপ ফ্লপে 0 স্টোর করা। সো কোনো ল্যাচ বা ফ্লিপ ফ্লপে সেট করা মানে হচ্ছে তার ভিতরে 1 সেট করা বা 1 স্টোর করা, আর কোনো ল্যাচে বা ফ্লিপ ফ্লপে রিসেট করা মানে হচ্ছে ভ্যালুটা আবার 0 করে ফেলা বা সেখানে 0 স্টোর করে রাখা। সো একটা এসআর ল্যাচে তুমি যদি এই সেট টার্মিনালে বা সেট ইনপুটে যদি 1 দাও আর রিসেট ইনপুটে যদি 0 দাও, তখন ওর আউটপুটে 1 আসবে। কেন? কারণ তুমি বলতেছো যে তুমি ভ্যালুটা সেট করতে চাও, তুমি সেটে 1 দিছো মানে তুমি সেট করতে চাও, আর তুমি রিসেটে 0 দিছো মানে তুমি রিসেট করতে চাও না, তো তখন তুমি আউটপুটটা দেখতে পাবা 1। এখন তুমি যদি এই ডিভাইসটাতেই আবার সেট ইজ ইকুয়াল টু 1 আর রিসেট ইজ ইকুয়াল টু 0 দাও, তখন কিন্তু কিছু হবে না এখানে, কারণ অলরেডি তো ভ্যালুটা সেট করাই আছে। সো তুমি যদি আবার সেট দাও তুমি কোনো চেঞ্জ দেখবা না, তুমি দেখবা যে এখানে 1ই আছে। আচ্ছা, এরপর তুমি যদি এখানে ধরো রিসেটে 1 দাও, মানে তুমি এই সার্কিটটাকে বলছো যে তুমি রিসেট করতে চাও, অ্যান্ড তুমি যদি সেটে 0 দাও, তখন তুমি দেখবা যে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে আবার 0 হয়ে গেছে, কারণ তুমি রিসেটে 1 দিছো মানে তুমি রিসেট করতে চাইতেছো। সো রিসেটে 1 দেওয়া মানে ভ্যালু তুমি রিসেট করতে চাও, অ্যান্ড রিসেট করা মানে এখানে যদি 1 থেকে থাকে সেটাকে আবার 0 বানায় দেওয়া। আচ্ছা, এখন বলো তো যে তুমি কোনো একটা ডিভাইসে যদি মানে এরকম একটা ল্যাচে যদি সেট হিসেবে 1 দাও আর রিসেট হিসেবে 1 দাও, তখন কি হবে? কোনো একটা সার্কিটে ল্যাচে যদি তুমি সেটে 1 দাও আর রিসেটে 1 দাও, তখন কি হবে তোমার কি মনে হয়? জাস্ট সিম্পলি চিন্তা করো, একটা মেমোরিতে বা ল্যাচে তুমি সেটেও 1 দিছো রিসেটেও 1 দিছো, তো এটা কিন্তু একটা না, এখানে আউটপুটেও 1 মানে আউটপুট 0 হবে না 1ও হবে না। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে তুমি অ্যাকচুয়ালি একটা ইনভ্যালিড ইনপুট দিছো, এইটা এই সার্কিটে দেওয়া যাবে না। কারণ এটা কেমন কথা, তুমি সেটও করতে চাও রিসেটও করতে চাও, তুমি অ্যাট দ্য সেম টাইম তো 0 1 দুইটার ভিতরে ইয়া করতে পারবা না। সো এইটা হচ্ছে একটা ইনভ্যালিড ইনপুট আর কি, তো হচ্ছে একটা ইনভ্যালিড ইনপুট। বুঝা গেছে? সো একটা ল্যাচে আমরা মানে এরকম সেট রিসেট ল্যাচে এস ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড আর ইজ ইকুয়াল টু 1 অ্যাট দ্য সেম টাইম দিতে পারবো না, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি একটা মানে ইনভ্যালিড সিচুয়েশন ক্রিয়েট করবে। তো আমরা এটা নিয়ে এখন ডিসকাস করবো যে এই ইনভ্যালিড সিচুয়েশনটা কি, বা এখানে তোমার ইনভ্যালিড সিচুয়েশনটা চলে গেলে কি সমস্যা হইতে পারে। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে এই সেট রিসেট ল্যাচ জিনিসটা বানানো যায় কিভাবে, অ্যান্ড আমরা দেন ওইটা একটু ওই লজিসিমে এক্সপেরিমেন্ট করে দেখব। তো একটা সেট রিসেট ল্যাচ বানানো খুবই সহজ, অ্যান্ড সেট রিসেট ল্যাচ হচ্ছে দুইভাবে বানানো যায়। একটা হচ্ছে নর এসআর ল্যাচ, মানে নর গেট দিয়ে নর এসআর ল্যাচ, আর আরেকটা ওয়ে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড এসআর ল্যাচ। নর আর ন্যান্ডের মধ্যে আমার হচ্ছে পার্সোনালি ন্যান্ডেরটা সহজ লাগে, অ্যান্ড ন্যান্ডেরটা মনে রাখা সহজ, অ্যান্ড ন্যান্ডেরটা তোমার বেশি ইউজ হয়। তো নর এসআর ল্যাচ আর আরেকটা হচ্ছে ন্যান্ড এসআর ল্যাচ, দুইটা সেম জিনিস, জাস্ট দুইটার ইন্টারনাল স্ট্রাকচার আলাদা, বাট তাদের কাজ সব একই, তারা একই কাজ করে। ঠিক আছে, সো একটা নর এসআর ল্যাচ কীভাবে বানায়? খুবই সহজ বানানো। তোমার এটার নাম হচ্ছে কি নর এসআর ল্যাচ, দ্যাট ইজ তুমি নর গেট ইউজ করে বানাবা। তো এখানে তুমি একটা নর গেট নিবা, আমরা দেখে আসছি যে এটা হচ্ছে অর গেট, অ্যান্ড অর গেটের সামনে তুমি যদি একটা এরকম সার্কেল দাও, ওইটা হয়ে যায় কি নর গেট। সো এটা একটা নর গেট, অ্যান্ড তোমার আর একটা নর গেট লাগবে, সো হচ্ছে দুইটা নর গেট। দেন এই দুইটা নর গেটকে আমাদের হচ্ছে ক্রস কাপলিং করতে হবে। আমি এখানে একটা টার্ম লিখবো, এটার নাম হচ্ছে ক্রস কাপলিং। তো ক্রস কাপলিং বলতে কি বোঝায়? ক্রস কাপলিং বলতে বোঝায় এই সেকেন্ড নর গেটটার আউটপুটকে আমি ফার্স্ট নর গেটের ইনপুট হিসেবে দিব, আর ফার্স্ট নর গেটের ইনপুট আউটপুটকে আমি
এই সেকেন্ড নর গেটের ইনপুট হিসেবে দিব। অ্যান্ড এইখানে আমাদের এই আরেকটা নর গেটে তো দুইটা ইনপুট দিতে হয় অ্যাটলিস্ট, সো নর গেটে আরেকটা ইনপুট হবে এস, অ্যান্ড এখানে আরেকটা ইনপুট হবে আর। আর এইখানে দেখো দুইটা টার্মিনাল আসছে, এখানে একটা আর এখানে একটা। সো উপরের টার্মিনালটা হচ্ছে, নিচের টার্মিনালটা হচ্ছে কিউ, মানে যেটাই আউটপুট দেখবো আমরা, আর উপরের টার্মিনালটা হচ্ছে কিউ বার, মানে এই কিউ নিচে যে কিউটা দেখতেছো তার উল্টা ভ্যালুটা উপরে স্টোর হবে। অ্যান্ড এইটাই একটা 1 বিটের মেমোরি, মানে এইভাবেই একটা 1 বিটের মেমোরি কাজ করে। এটা 1 বিটের একটা নাম্বার স্টোর করতে পারবে। এখন জিনিসটা খুব ফ্যাসিনেটিং যে এটা কিভাবে একটা নাম্বার স্টোর করে রাখতে পারে পার্মানেন্টলি। মানে এটাই তুমি যদি ভ্যালুটা দিয়ে দাও, তো যতক্ষণ না ওই ভ্যালুটা চেঞ্জ করার কোনো অ্যাটেম্পট না হচ্ছে ততক্ষণ ওই ভ্যালুটা ওইখানে থাকবে। ঠিক আছে, সো এটা কিভাবে কাজ করে আমি একটু পরে দেখাবো। আর আমি নরেসার ল্যাচেরটা দেখাবো না, আমি হচ্ছে ন্যান্ডেরটা দেখাবো। তার নরেরটা তুমি বাসায় নিজে বুঝে নিতে পারবে, একইভাবে কাজ করে দুইটা। আর ন্যান্ডেসার ল্যাচ বানানো খুবই সহজ, জাস্ট নরের জায়গায় ন্যান্ড গেট দিতে হবে। এই হচ্ছে একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সামনে যদি আমি এরকম দিই সেটা হচ্ছে একটা ন্যান্ড গেট, আর এই হচ্ছে আরেকটা ন্যান্ড গেট। সেম এখানেও ক্রস কাপলিং করতে হবে। ক্রস কাপলিংটা হচ্ছে যে এইটার আউটপুট নিয়ে এইটার ইনপুট হিসেবে দিব, আর এইটার আউটপুট নিয়ে আমি এইটার ইনপুট হিসেবে দিব। আর এখানে দিব হচ্ছে, এখানে একটা নট গেট লাগবে এই জায়গাতে। তোমাদের এই ডায়াগ্রামগুলো একটু মুখস্থ রাখতে হবে, নরেসার ল্যাচেরটা আর ন্যান্ডেসার ল্যাচেরটা। সো এখানে একটা নট গেট দিতে হবে আর এখানে আরেকটা নট গেট দিতে হবে। এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, আর এখানে উপরে ছিল কিউ বার, এখানে একটু উল্টা, এখানে হচ্ছে উপরে কিউ নিচে কিউ বার। সো এই হচ্ছে নরেসার ল্যাচ আর এই হচ্ছে ন্যান্ডেসার ল্যাচ, দুইটাতেই আমরা ক্রস কাপলিং করছি। বেসিক্যালি দুইটা ন্যান্ড গেটকে বা দুইটা নর গেটকে ক্রস কাপলিং করলেই তোমার একটা ল্যাচ পাওয়া যায়। সো আমরা এখন দেখি এটা কীভাবে কাজ করে, মানে এটা কেন একটা মেমোরি ডিভাইস বা এটা কেন একটা মেমোরি এলিমেন্ট, এখানে কীভাবে নাম্বার স্টোর করা যায়। আচ্ছা, আর তার আগে একটু বলি যে এই যে ল্যাচ আমরা বানাইলাম সেই ল্যাচের ট্রুথ টেবিলটা একটু দেখা দরকার। তো সিকোয়েন্সিয়াল সার্কিটে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ট্রুথ টেবিল বলে না, মানে কম্বিনেশনালে তোমরা যে জিনিসটাকে ট্রুথ টেবিল হিসেবে দেখে আসছো, সিকোয়েন্সিয়ালে ওইটার আলাদা একটা নাম আছে। মানে ট্রুথ টেবিল না বলে এটার একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে এক্সাইটেশন টেবিল। তো আমরা দেখি যে এই এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা বা এক্সাইটেশন টেবিলটা কীরকম। কারণ ট্রুথ টেবিল দেখে আমরা কিন্তু একটা সার্কিটের বিহেভিয়ার বুঝতে পারি যে ও কোন ইনপুটের জন্য কীরকম কাজ করে। সো এক্সাইটেশন টেবিল অফ এসআর ল্যাচ। আচ্ছা, সো আমরা জানি যে কম্বিনেশনাল সার্কিট হচ্ছে তারা যাদের আউটপুট শুধুমাত্র ইনপুটের উপর ডিপেন্ড করে। কম্বিনেশনাল যারা ছিল, মানে আমরা এর আগে যেই সার্কিটগুলো পড়ছি এই চ্যাপ্টারে, সেগুলোতে আমরা দেখছি যে আউটপুট হচ্ছে শুধু ইনপুটের উপর ডিপেন্ড করে। ইনপুট, এখানে ইনপুট দিবা আউটপুট পাবা। বাট আমরা বলছি সিকোয়েন্সিয়ালের কনসেপ্টটা আলাদা। সিকোয়েন্সিয়াল হচ্ছে শুধু ইনপুট না, কারেন্ট স্টেটের উপরেও ডিপেন্ড করে, মানে তোমার সার্কিটটা রাইট নাও কোন অবস্থায় আছে। তো সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে ইনপুট অ্যান্ড প্রেজেন্ট স্টেট এইটার উপর ডিপেন্ড করে তোমার আউটপুটটা আসবে। সো এখন এইখানে এক্সাইটেশন টেবিলটা দেখাই যে এসআর ল্যাচের এক্সাইটেশন টেবিল কীরকম। সো এক্সাইটেশন টেবিলে আমরা হচ্ছে তোমার ফার্স্টে ইনপুটগুলো লিখি আর তারপর আউটপুট লিখি। তো আমরা দেখতে পাচ্ছি যে এসআর ল্যাচে ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস আর আরেকটা হচ্ছে আর। অ্যান্ড আমাদের সার্কিটটা কিন্তু শুধু এস আর আর এর উপরেই ডিপেন্ড করে না, আমাদের সার্কিট হচ্ছে কারেন্ট স্টেটের উপরেও ডিপেন্ড করে যে কারেন্টলি এই সার্কিটটা কোথায় কী অবস্থায় আছে। সো আমাদের টেবিলটা দেখতে হবে এরকম যে আমাদের এই সার্কিটটা এস এর উপর ডিপেন্ড করে, মানে এস এর ভ্যালু এখন কি দেওয়া হচ্ছে, আর এর উপর ডিপেন্ড করে যে আমাদের রিসেটে কত দেওয়া হচ্ছে, অ্যান্ড আমাদের সার্কিটটা হচ্ছে রাইট নাও কিউ এর অবস্থা কি, মানে রাইট নাও এই সার্কিটের অবস্থা কি বা রাইট নাও সার্কিটটার স্টেট কি অবস্থায় আছে
সেটার উপরেও ডিপেন্ড করে। তো সেটা হচ্ছে এই সার্কিটটার স্টেট বলতে আমরা বুঝি যে এই সার্কিটটা এখন কত ভ্যালু স্টোর অবস্থায় আছে, কত ভ্যালু এই সার্কিটটায় স্টোরড অবস্থায় আছে, সেটাই হচ্ছে ওর কারেন্ট স্টেট। তো আমরা বলছিলাম যে আমরা যেই ভ্যালুটা স্টোর করি সেটা হচ্ছে এই কিউতে সেভড হয়ে থাকে। এই যে এখানে দেখাইছিলাম যে আমরা এখানে যদি সেটে 1 দেই আর রিসেটে 0 দেই, কিউতে হচ্ছে 1 সেভ হয়। আর আমরা যদি সেটে 0 দেই রিসেটে 1 দেই তখন কিউতে হচ্ছে 0 স্টোর হয়, রাইট? সো এই কিউ হচ্ছে আমাদের এই মেমোরি, মানে কিউ এর ভিতরে হচ্ছে আমরা ভ্যালুটা স্টোরড অবস্থায় রাখতেছি, মানে কিউ হচ্ছে আমাদের কারেন্ট স্টেট। সো আমরা এখানে লিখবো যে এস এর উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করে, অ্যান্ড কারেন্টলি আমার এই কিউ এর ভ্যালু কত সেটার উপরেও ডিপেন্ড করে। তো আমরা কারেন্ট ভ্যালুটা হচ্ছে কিউ এন দিয়ে ডিনোট করতেছি। কিউ এন মানে হচ্ছে কারেন্ট ভ্যালু অফ কিউ, কারেন্ট ভ্যালু অফ কিউ। অ্যান্ড আমাদের এই সার্কিটটা এছাড়াও মানে এই সার্কিটটা এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, অ্যান্ড এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে ও হচ্ছে আউটপুট দেয়। তো আউটপুটটাকে আমরা বলতেছি যে কিউ এর ভ্যালু এর পরে কি হবে। কারণ চিন্তা করো তোমার সার্কিটটা হচ্ছে অলরেডি একটা ভ্যালু স্টোর করে রাখছে কিউ এর ভিতর, তো এর পরে কিউ এর ভ্যালু কত হবে মানে পরের বার, সেটা ডিপেন্ড করে তুমি এর পরে এস কত দিবা, তুমি এর পরে আর কত দিবা, অ্যান্ড এর আগের বার কিউ এর ভ্যালু কত ছিল। সো এই তিনটা জিনিসের উপর হচ্ছে আমাদের আউটপুট ডিপেন্ড করবে। সো এরপরে কিউ এর ভ্যালু কত আসবে সেটাকে আমি কিউ এন প্লাস 1 দিয়ে ডিনোট করব। কিউ এন মানে হচ্ছে কারেন্টলি ভ্যালুটা কত, আর কিউ এন প্লাস 1 হচ্ছে এর পরের বার কত হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটু লিখে রাখি, এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট এই জায়গাটা, আর এটা হচ্ছে নেক্সট স্টেট। পিএস মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট আর এনএস মানে হচ্ছে নেক্সট স্টেট। আচ্ছা, এখন এই টেবিলটা আমরা ফিল আপ করবো, খুবই ইজি, তোমরাও বলতে পারবা যে টেবিলে কি কি হবে। সো চিন্তা করো, ধরো তোমার এই এসআর ল্যাচটার ভিতর অলরেডি 0 আছে, ঠিক আছে? এই এসআর ল্যাচের ভিতর অলরেডি হচ্ছে 0 আছে। তোমাকে এই ল্যাচটা যখন দেওয়া হয়েছে তুমি দেখছো যে এটার ভিতরে হচ্ছে 0 আছে। এখন মানে এটার ভিতরে 0 আছে বলতে এটার যে কিউ এর ভ্যালু, এখানে যে কিউ ছিল সেই কিউতে হচ্ছে 0 স্টোর করা আছে। এখন চিন্তা করে দেখো, তুমি যদি এখানে 0 আর 0 দাও, মানে সেট হিসেবে 0 দাও আর রিসেট হিসেবে 0 দাও, তাহলে তোমার মানে পরের কিউ এর ভ্যালুটা কত হবে? মানে সেটে 0 দিলাম, রিসেটে 0 দিলাম, আর আগে থেকে ছিল 0, পরের বার কিউ এর ভ্যালু কত হবে? হ্যাঁ, ইথনের অ্যান্সারটা হয়েছে, বাকিরা একটু ট্রাই করো। প্রথমে 0 ছিল, ওই অবস্থায় আমি যদি 0 আর 0 দিই তখন কি হবে? পায়েলের অ্যান্সার, মালিহার অ্যান্সারটা হয় না, এটা হবে 0, ঠিক আছে? তুমি যদি সেটেও 0 দাও, মানে তুমি সেটও করতেছো না রিসেটও করতেছো না, তাহলে আগে যে অবস্থা ছিল সেটাই থাকবে। সো এর পরের বার এখানে থাকবে হচ্ছে 0। মানে চিন্তা করো 0 0 দেওয়া মানে কি? কিছুই দিচ্ছ না, তাই না? 0 0 মানে কি? এখানে কোনো ইনপুটই দেওয়া হচ্ছে না আসলে, কারণ 0 মানে কি? কারেন্ট দেওয়া হচ্ছে না বা কোনো সিগন্যাল নাই। সো এখানে তখন 0 থাকবে। ওকে, আচ্ছা, তো 0 থাকবে কি না সেটা আমরা একটু ভেরিফাই করতে পারি। আমাদের যে সার্কিটটা আমরা আঁকছি সেই সার্কিট দিয়ে আমরা হচ্ছে এটা ভেরিফাই করব। দেখো, আমাদের ন্যান্ড ডেসার ল্যাচটা দেখতে এরকম। আমরা ন্যান্ড ডেসার ল্যাচটা অ্যানালাইজ করতেছি, তুমি চাইলে নর দিয়েও করতে পারো। সো এখানে একটু বোঝাই বলি যে কেন 0 0 দিলে 0ই থাকবে, এটা লজিকটা কি। তো ধরো অলরেডি এইখানে 0 ছিল, এই কিউ এর ভ্যালু এখানে অলরেডি 0, আর তুমি এখন যেটা করতেছো এইখানে একটা 0 দিচ্ছ, এইখানে একটা 0 দিচ্ছ। আচ্ছা, এখন বলো তো এইখানে যদি 0 দাও তাহলে এইখানে কি পাওয়া যাবে? তুমি যদি একটা নট গেটের সামনে 0 দাও তাহলে নট গেটের ওই পাশে কি পাওয়া যাবে? 1। তারপর এইখানেও যদি 0 দাও তাহলে এই পাশে কি পাওয়া যাবে? 1। সো এই যে 0 দিলা, 0 নট গেটের মাধ্যমে 1 হয়ে গেল, আবার এই 0টাও নট গেটের ওই পাশে গিয়ে 1 হয়ে গেল। এখন দেখো এইখানে তোমার আগে থেকে ছিল 0, সো
এই যে ন্যান্ড গেটটা দেখতেছো, এই নিচের ন্যান্ড গেটটা, সেই ন্যান্ড গেটে কি কি আসতেছে দেখো। সেই ন্যান্ড গেটে একটা 1 আসছে, এই যে এই 1টা, আর এইখানে যে অলরেডি আগে থেকে একটা আউটপুট ছিল, সেই আউটপুটটা ট্রাভেল করে এই জায়গায় আসতেছে। তো সেই আউটপুটটা কত? আউটপুটটা হচ্ছে 0। সো একটা ন্যান্ড গেটে 0 আর 1 দিলে আউটপুট কি আসে বলো তো? একটা ন্যান্ড গেটে 0 আর 1 ইনপুট দিলে আউটপুট কি পাওয়া যায়? 1। হ্যাঁ, 1 ইন্টু 0 হচ্ছে 0, 0 নট হচ্ছে 1। সো এইখানে আমি কত পাবো এখন? এইখানে আর আরেকটা ব্যাপার বলি, তোমার কিউতে যত ভ্যালু থাকবে সেইটা তোমার কিউ বারে হচ্ছে ঠিক তার উল্টাটা থাকবে। সো কিউতে যদি 0 থাকে তাহলে কিউ বারে থাকবে হচ্ছে 1। এখন দেখো, তুমি যখন এই 0 থাকা অবস্থায় 0 0 দিছো, তখন এইখানে কিন্তু আগেও 1 ছিল, এখন আবার 1 আসছে। আমরা হিসাব করে দেখছি যে এখানে 0 দিলে এখানে 1 আসছে, আর এখানে 0 দিলে এখানে 1 আসছে, আর এখানে আগে থেকে একটা 0 ছিল, 0 আর 1 ন্যান্ড হয়ে এখানে আসছে 1। সো আগেও 1 ছিল, এখনও 1 আছে। অ্যান্ড দেন এই 1টা আবার ট্রাভেল করে এইখানে আসবে, রাইট? সো তুমি এইখানে একটা 1 পাবা। এখন চিন্তা করো, একটা ন্যান্ড গেটে যদি 1 আর 1 ইনপুট দেওয়া হয়, তখন আউটপুট কত আসবে? 0, কারেক্ট। সো একটা ন্যান্ড গেটে যদি 1 আর 1 ইনপুট দেওয়া হয়, তখন আউটপুট আসে 0। সো আমরা দেখতে পাচ্ছি আগেও তোমার কিউ এর ভ্যালু 0 ছিল, আর এখন আবার সেই ঘুরে ফিরে আবার 0ই আসলো। সো এখানে কিন্তু কিছু চেঞ্জ হইল না। সো তুমি যদি 0 0 0 দাও, মানে তোমার যদি এই অলরেডি 0 স্টোর করা থাকে, অ্যান্ড তুমি যদি ওই অবস্থায় আবার 0 0 দাও, তুমি 0ই পাবা। ঠিক আছে? আচ্ছা, এরপরের ইয়াটাই আসি, মানে এর পরের পসিবিলিটিটাই আসি। হইতে পারে যে আমার শুরু থেকে এখানে 1 সেভ করা ছিল। আমি এগুলো একটু মুছে দিই আবার। দেখো, আমরা এখানে ধরো প্রিভিয়াস কালার, মানে প্রিভিয়াস স্টেট বোঝানোর জন্য ব্লু কালার ইউজ করবো, আর কারেন্ট স্টেট বোঝানোর জন্য হোয়াইট কালার ইউজ করবো। ঠিক আছে? সো এখানে দেখো, ধরো শুরুতে আমার এইখানে 1 সেভ করা ছিল, মানে সার্কিটটা যখন একদম শুরুতে আমি পাইছি সেখানে 1 সেভ করা ছিল। তাহলে কিউ বারে কত ছিল তখন? 0। সেই দুইটা হচ্ছে তোমার প্রিভিয়াস ভ্যালু। আমি এই কালারটা দিয়ে লিখি, এই দুইটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু। সো কিউতে ছিল 1 আর কিউ বারে ছিল 0। এই অবস্থায় আমি এসে দিলাম 0, আরে দিলাম 0, মানে আমি এইটা করতেছি, এখানে 0 দিছি, এখানে 0 দিছি, আর এইখানে ছিল হচ্ছে 1। তখন কি হবে? আবার অ্যানালাইজ করি। দেখো, এটা 0, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে হচ্ছে একটা 1, এটা 0, দ্যাটস ওয়াই এখানে পাওয়া যাবে একটা 1, এইখানে আসছে একটা 1। সো ওই 1টা ট্রাভেল করে এইখানে আসবে, তো এখানে আমি আরেকটা 1 পাবো। আবার এখন দেখো, এই 1 আর এই 1, এই দুইটার মধ্যে ন্যান্ড করলে কত পাওয়া যাবে? 0, বিকজ 1 ইন্টু 1 হচ্ছে 1, তার নট করলে 0। সো এখানে তুমি আবার 0 পেয়ে যাবা, মানে প্রিভিয়াসলি 0 ছিল, নতুন করেও আবার 0 পাবা। অ্যান্ড এইখানে যে 0টা ছিল, সেই 0টা ট্রাভেল করে এখানে আসবে। সো তুমি এই ন্যান্ড গেটে কি কি দিচ্ছ? 1 আর 0। তো আমরা জানি একটা ন্যান্ড গেটে 1 আর 0 দিলে আউটপুট পাওয়া যায় 1। সো তুমি এইখানে আবার একটা 1 পাবা। সো আগেও ছিল 1, এখন আবারও 1। দ্যাট মিনস এইখানে আউটপুটটা হচ্ছে সিম্পলি 1। সো আমরা দেখতে পাচ্ছি 0 0 হচ্ছে এমন একটা ইনপুট যেটা দিলে আগে যা থাকে সেটাই থেকে যায়। অ্যান্ড এটা একটা কমন সেন্স, তাই না? কারণ 0 0 মানে কি? তুমি কোনো ইনপুট দিচ্ছ না, রাইট? আমরা তো ধরো একটা কারেন্ট সিগন্যাল যদি পাস করাই সেটাকে বলি 1, আর যদি পাস না করে তখন সেটাকে বলি 0। সো তুমি যদি একটা মেমোরি ডিভাইসে কোনো সিগন্যাল না দাও, তাহলে ওইটা তো আনচেঞ্জড থাকবে। সো এসআর ল্যাচে যদি 0 0 দেওয়া হয় যে কোনো অবস্থায়, এটা একটা অবস্থা হইতে পারে অথবা এটা আর একটা সিচুয়েশন হইতে পারে, যে কোনো অবস্থায় তুমি যদি 0 0 দাও তাহলে ওইটা আনচেঞ্জড থাকে, মানে মেমোরির ভ্যালুটা আনচেঞ্জড থাকে। সো এই দুইটা ইনপুটকে আমরা হচ্ছে মানে 0 0কে আমরা হচ্ছে আনচেঞ্জের সিকোয়েন্স বলি। ঠিক আছে? এখানে হচ্ছে কোনো চেঞ্জ হয় না। ফাইন, এখন আরেকটা কেসে আসি।
আমরা এইটা দেখাই তারপর ক্লাস শেষ করে দিব, জাস্ট আরও কয়েকটা ইনপুট সিকোয়েন্স এখানে দেখাবো। তো এবার ধরো তোমার সার্কিটে আগে থেকে 0 সেভ করা ছিল, আমরা বললাম আমাদের সার্কিটে হচ্ছে 0 সেভ করা ছিল অ্যান্ড কিউ বারে হচ্ছে তাহলে 1 সেভ করা ছিল। আর এখানে একটু এইটা মুছে দিই। এক্সাইটেশন টেবিলটা হ্যাঁ নর এসআর ল্যাচের জন্য এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? এক্সাইটেশন টেবিলটা এটা নর বা ন্যান্ড দুইটার জন্যই সেম, জাস্ট ভিতরের স্ট্রাকচারটা একটু আলাদা, বাট ইনপুট আউটপুট সেম। আচ্ছা, সো এখন দেখো আমরা এবার যেটা করব, ধরো আমার সার্কিটে অলরেডি 0 স্টোর করা আছে, এখন আমি তো 0 0 দিয়ে দেখছি কোনো চেঞ্জ হয় না, এরপর আমি 0 1 দিয়ে দেখি। আমি সার্কিটে 0 আর 1 ইনপুট দিব, 0 1, এখানে 0 এখানে 1, তখন কি হবে দেখি। আচ্ছা, আমি যদি এইখানে 0 দেই তাহলে এইখানে পাবো 1, বিকজ নট গেট উল্টায় যাবে। আর আমি যদি এখানে 1 দেই তাহলে এখানে পাবো 0। ফাইন। এরপর দেখো এইখানে আগে থেকে ছিল 0 অ্যান্ড এই আউটপুটটা হচ্ছে ওর ইনপুট, সো এখানে আমি আরেকটা 0 পাবো। এখন একটা ন্যান্ড গেটে দুইটা 0 ইনপুট দিলে কি পাওয়া যায় বলো? একটা ন্যান্ড গেটে দুইটা 0 যদি ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট কি আসে? 1। 0 ইন্টু 0 হচ্ছে 0, আর তার নট করলে হচ্ছে 1, সো এখানে আমি পাবো 1। সো দেখো এখানে 0 0 দেওয়ার পর আমি এইখানে আউটপুট দেখতে পাবো হচ্ছে, মানে নতুন আউটপুটেও আবার এখানে একটা 1 আসবে, আগেও 1 ছিল আর এই 0 0 মিলে আবার এখানে একটা 1 হইল। আর এই 1টা ট্রাভেল করে কই যাবে? এইখানে আসবে। আর আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকে ভাবতে পারে এইখানে আমি কিউ বার n+1 কেন দিলাম না, এটা দরকার নাই, ঠিক আছে? এটা রিডান্ডেন্ট হয়ে যায়, কারণ কিউ যা থাকবে তার উল্টাটাই তো কিউ বার, ঠিক আছে? সো এটা আমাদের দরকার নেই। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এইখানে যে 1, সেই 1টা ট্রাভেল করে এখানে আসবে, দেখো এদিকে। সো এখানে আমি 1 1 পাবো অ্যান্ড ন্যান্ড গেটে 1 আর 1 ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় 0। সো আগেও 0 ছিল, নতুন করেও 0 আসলো। সো দেখা গেল 0 থাকা অবস্থায় 0 1 দিলে তুমি 0 পাইছো। ফাইন। এবার আরেকটা সিচুয়েশন চিন্তা করি। ধরো আমার সার্কিটে শুরু থেকে 1 সেভ করা ছিল, সো এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 0, মানে 1 থাকলে কিউ বার অবভিয়াসলি 0, এটা হচ্ছে অলওয়েজ উল্টাটা। তো এখন দেখো আমি যদি আবার 0 1 দিই, মানে আমি 0 থাকা অবস্থায় 0 1 দিয়ে দেখছি কি হয়, এখন 1 থাকা অবস্থায় 0 1 দিয়ে দেখব কি হয় এখানে। সো এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে এখানে 1, এখানে 0। এখন দেখো এইখানে আগে থেকে ছিল একটা 1, সো সেই 1টা ট্রাভেল করে এখানে আসলো, এখানে আসলো 1। এখন ন্যান্ড গেটে 1 আর 0 ইনপুট দিলে কি পাওয়া যায়? 1। সো এখন একটা মজার ব্যাপার খেয়াল করো, তুমি যেই এখানে এইটা দিলা, তোমার এই কিউ থেকে যে 1টা আসলো সেই 1 আর 0 মিলে এখন নতুন আউটপুট বানাইছে হচ্ছে 1। সো আগে ছিল 0, এখন এটা চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে, 0 থেকে চেঞ্জ হয়ে এটা 1 হয়ে গেছে। অ্যান্ড দেন এই 1টা আবার ট্রাভেল করে কই আসবে দেখো এইখানে, মানে 1টা এইখান থেকে এইখানে ট্রাভেল করে আসবে এরপর। সো এখন যদি এখানে 1 চলে আসে তাহলে ন্যান্ড গেটে দুইটা 1 ইনপুট দিলে কি পাওয়া যায়? 0। সো আগে ছিল এখানে 0, সেই 0টা এখন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? 1। সরি, আগে ছিল এখানে হচ্ছে 1, এখানে আগে ছিল 1, সো সেই 1টা এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? 0। সো ব্যাপারটা খেয়াল করে দেখো, আমরা শুরুতে স্টার্ট করছিলাম যে এখানে আমরা বলছি শুরুতে হচ্ছে 1 আছে অ্যান্ড ওই অবস্থায় আমি 0 1 দিছি, অ্যান্ড দেখলাম এটা দেওয়ার পর কিউ 1 থেকে 0 হয়ে গেছে অ্যান্ড এটা 0 হয়ে গেছে দেখে কিউ বার 0 থেকে 1 হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি শুরুতে যদি 1 থাকে তখনও লাস্টলি 0ই আসছে। সো ব্যাপারটা কীরকম দেখো,
তোমার মেমোরিতে যদি শুরুতে 0 থাকে অ্যান্ড তুমি ওই অবস্থায় যদি সেটে 0 দাও আর রিসেটে 1 দাও, মানে তুমি তোমার সার্কিটকে রিসেট করতে চাইতেছো। যেহেতু রিসেটে 1 দিছো, তার মানে হচ্ছে তুমি রিসেট করতে চাও। এখন যদি আগে থেকেই 0 থাকে, তার মানে এটা তো অলরেডি রিসেট অবস্থায় আছে, সো 0 0-র মতোই থেকে যাবে। আর তোমার যদি এখানে আগে থেকে 1 থাকে, তখন যদি তুমি 0 আর 1 দাও, সেটে যদি 0 দাও আর রিসেটে যদি 1 দাও, তার মানে তুমি কি করতে চাইতেছো? তুমি রিসেট করতে চাও। রিসেট মানে হচ্ছে এখানে 0 স্টোর করতে হবে। সো আগে যে 1টা ছিল সেইটা মুছে গিয়ে এখানে এখন 0 স্টোর হয়েছে। সো এই 0-1 ইনপুট কম্বিনেশনটাকে আমরা বলি রিসেট। মানে এই যে দুইটা রো দেখতেছো, এটাই হচ্ছে আমাদের রিসেট। মানে একটা এসআর ল্যাচে 0-1 দিলেই ওইটা রিসেট হয়ে যাবে, ঠিক আছে? সেটা আগে 0 থাকুক আর আগে 1 থাকুক, 0-1 দিলেই ওইটা লাস্টলি 0 হয়ে যাবে। মানে তুমি শিওর থাকতে পারো যে যে কোনো অবস্থায় 0-1 কম্বিনেশনটা দিলেই ওর ভিতরে আগে যাই থাকুক না কেন সেটা রিসেট হয়ে 0 হয়ে যাবে। আচ্ছা, এর পরের ইনপুট কম্বিনেশনটায় আসি। পরেরটা হচ্ছে যে ধরো অলরেডি আমার সার্কিটে 0 আছে, মানে এই অবস্থাটা ধরো অলরেডি আমার সার্কিটটা 0-তে আছে। এই অবস্থায় আমি সার্কিটে 1-0 দিতে চাই। আমি সার্কিটে 1-0 এই ইনপুটটা দিলাম, তখন কি হবে? শুরুতে ছিল 0 অ্যান্ড এই অবস্থায় আমি দিছি 1-0, তখন কি হবে দেখো। তো তখন এটা যদি 1 দাও তাহলে এটা হবে 0, আর এটা যদি 0 দাও তাহলে এই পাশে পাবা 1। এখন এইখানে আসে হচ্ছে কি Q is equal to 0, সো ওই 0টা ট্রাভেল করে এখানে আসবে। সো NAND গেটে 0 আর 1 দিলে পাওয়া যায় 1। সো আমরা দেখতে পাচ্ছি যখন এটা দিব তখন তোমার এখানে 1-0 যখন দিছি তখন হচ্ছে আগে থেকে যদি 0 থেকে থাকে তখন এখানে 0 আর 1 দিলে আমি এখানে আউটপুট পাবো হচ্ছে 1। সো এখানে একটা 1 পাওয়া গেল। আচ্ছা, সো আগেও 1 ছিল, এখন এখানে 1 আছে। দেন এই 1টা আবার ট্রাভেল করে এখানে যাচ্ছে। সো 0-1 দিলে NAND গেটে যদি 0-1 দেওয়া হয় তখন আউটপুট পাওয়া যায় 1। সো এইখানে যে কিউতে যে 0টা ছিল সেইটা চেঞ্জ হয়ে এখন 1 হয়ে গেছে। এই 1টা আবার ট্রাভেল করে এখানে আসবে দেখো, কারণ চেঞ্জ হয়েছে তো। সো ওই 1টা যখন আবার এই গেটে আসবে তখন আবার এই NAND গেটে 1-1 ইনপুট দেওয়ার জন্য, মানে এখানে এই যে এই NAND গেটটায় আমি যে 1-1 ইনপুট দিচ্ছি, যে 1-1, তখন 1-1 দিলে আমরা কি দেখতে পাই? 0 হয়ে যায়। সো 1 আর 1 ইনপুট আসার কারণে এটা আবার চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। আরেকবার বোঝাই, এটা একটু কনফিউজিং ছিল। আবার দেখো তাহলে বুঝতে পারবা। শুরুতে হচ্ছে এখানে 0 ছিল আর এখানে 1 ছিল, আর আমি এবার এখানে 1 দিছি, এখানে 0 দিছি। তো এইখানে যদি 1 দেই তখন এখানে পাওয়া যাবে 0, আর এখানে যদি 0 দেই তাহলে এই পাশে পাওয়া যাবে 1। এইখানে আগে থেকে ছিল 0, আমরা দেখতে পাচ্ছি প্রথম NAND গেটের আউটপুট হচ্ছে পরের NAND গেটের ইনপুট। তাহলে এখানে যদি 0 আউটপুট থাকে তাহলে এইটা এখানে ইনপুট হিসেবে আসবে। সো 0 আর 1 NAND গেটে ইনপুট দিলে পাওয়া যায় 1। সো আগেও 1 ছিল, নতুন করে আবার 1 পেলাম। এবার এই 1টা ট্রাভেল করে এখানে গেল, বিকজ সেকেন্ড NAND গেটের আউটপুট হচ্ছে প্রথমটার ইনপুট। সো এখানে 0-1, একটা NAND গেটে 0-1 ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় 1। সো এইটা আবার 0 থেকে চেঞ্জ হয়ে 1 হয়ে গেল। এখন এই 1টা তো আবার এইখানেও যাচ্ছে, রাইট? সো এখানে এখন যদি আবার 1 আসে, মানে এখানে এই 1টা যদি এই রাস্তা ধরে এখানে চলে আসে, তখন 1 আর 1 ইনপুট দিলে আবার NAND গেট কত রেজাল্ট দেয়? 0। তো তখন এটা চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি শুরুতে কিউতে আমি 0 রাখছিলাম, বাট যেই 1-0 দিলাম সাথে সাথে এটা চেঞ্জ হয়ে 1 হয়ে গেল, ঠিক আছে? সো 0 থাকা অবস্থায় যদি 1-0 দাও তখন এটা 1 হয়ে যাবে। এবার পরের সিচুয়েশন, ধরো অলরেডি 1 ছিল, এই যে এই অবস্থাটা অলরেডি 1 আছে, এখন তুমি আবার 1-0 দিবা, তখন কি হবে দেখো। অলরেডি সার্কিটের ভিতর 1 স্টোর করা আছে। এখন যদি 1-0 দাও তাহলে এখানে পাবা 0, এখানে পাবা 1।
এইখানে ছিল আগে থেকে 1, তো সেই 1টা ট্রাভেল করে এই জায়গায় আসবে, 1 আর 1 ন্যান্ড করলে পাওয়া যায় 0, সো 0 0ই থাকবে। অ্যান্ড এই 0টা ট্রাভেল করে এইখানে আসবে, অ্যান্ড এখানে আমি পাবো 0, 0 আর 0 ন্যান্ড করলে 1 পাওয়া যায়। সো এখানে আগেও 1 ছিল, এখনও 1 আছে। সো যদি তোমার সার্কিটে অলরেডি 1 থেকে থাকে অ্যান্ড ওই অবস্থায় তুমি যদি আবার 1 0 দাও, তাহলে আউটপুট চেঞ্জ হবে না, 1ই থাকবে। ঠিক আছে? সো এটা খুবই মানে লজিক্যাল। কেন? ধরো তোমার সার্কিটে আগে থেকে 1 আছে, তুমি যদি সেট, এইখানে আমরা 1 0 দিচ্ছি, মানে সেটে 1 দিচ্ছি, রিসেটে 0 দিচ্ছি। সো তুমি বলতেছো যে তুমি সেট করতে চাও, এখন সার্কিটটা তো অলরেডি সেট করা আছে, সো 1 1ই থাকবে। আবার সার্কিটে যদি আগে থেকে 0 থাকতো, তুমি বলতেছো তুমি সেট করতে চাও, মানে তুমি ভিতরে 1 সেভ করতে চাও, সো তখন এই 0টা চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে। সো এটাই দেখা গেছে, আগে 0 থাকলে 1 0 দিলে 1, আর আগে 1 থাকলে 1 0 দিলে 1ই থাকবে। সো এই দুইটা রোকে বলা হয় সেট, মানে আমরা এখানে একটা ভ্যালু সেট করি এইভাবে। একটা সেট রিসেট ল্যাচে তুমি যদি কখনো ভ্যালু সেট করতে চাও, জাস্ট 1 0 দিয়ে দিবা ইনপুটে, মানে এসে 1 দিবা, রিসেটে 0 দিবা, তাহলে তুমি ওই ফ্লিপ ফ্লপটাকে বা ল্যাচটাকে সেট করতে পারবে আর কি। সো এটা হচ্ছে আমাদের সেট। অ্যান্ড দেন লাস্ট, ধরো আমাদের সার্কিটের শুরুতে হচ্ছে 0 1 ছিল, এখানে শুরুতে সার্কিটটা হচ্ছে 0 আর 1 ছিল, আমি এই অবস্থায় 1 1 দিলাম, মানে সেটেও 1 দিলাম, রিসেটেও 1 দিলাম, সেটেও 1 দিলাম, রিসেটেও 1 দিলাম। সেটে যদি 1 দেই, তাহলে দেখো এই পাশে আমি 0 পাবো, রাইট? এই যে এইখানে। আর রিসেটে যদি 1 দেই, তাহলে এই পাশে আমি 0 পাবো, বিকজ এই যে নট গেটের মাধ্যমে এটা উল্টাই গেছে, সো দুইটা 0 পাওয়া গেল। এখন দেখো এটা মানে এটা অ্যাকচুয়ালি অত বেশি অ্যানালাইজও করা লাগে না, এটা খুবই সহজ। তুমি এইটা বুঝো কিনা দেখো, একটা ন্যান্ড গেটে তুমি যদি যে কোনো একটা ইনপুটকে 0 দাও, বাকি ইনপুটগুলো যা ইচ্ছা তাই দাও, যে কোনো একটাকে যদি 0 দাও, তাহলে আউটপুট কত আসবে বলো তো? একটা ন্যান্ড গেটে যে কোনো একটা ইনপুট যদি 0 হয়, তখন আউটপুট অবশ্যই কত আসবে? 1। ভেরি গুড। একটা ন্যান্ড গেটে অ্যাটলিস্ট একটা 0 থাকলেই আউটপুট হচ্ছে 1, বিকজ যখন তুমি ওই যে সবাইকে অ্যান্ড করবা, তখন এই একটা 0-র জন্য পুরাটা 0 হয়ে যাবে, অ্যান্ড ওইটাকে আবার নট করলে 1 পাওয়া যাবে। সো একটা ন্যান্ড গেটে যদি অ্যাটলিস্ট একটা 0 ইনপুট দেওয়া হয়, তাহলেই আউটপুটটা 1 আসে। সো আমরা কি দেখতে পাবো, এইখানে যদি 0 দেওয়া হয়, তাহলে এইখানে যে 1 ছিল সেই 1ই থেকে যাবে। আর এই উপরেরটায় যদি 0 দেওয়া হয়, তখন এটাতেও 1 আসবে, রাইট? এখন দেখো এইটা কি একটা তোমার কন্ট্রাডিকশন না? আমরা বলেই দিছি যে এইটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার, মানে কিউতে যা থাকবে কিউ বারে তার উল্টাটা থাকতে হবে, বাট সেটা কিন্তু এখানে হয় নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ আর কিউ বার একই নাম্বার স্টোর করে রাখছে, মানে একই ভ্যালু কন্টেইন করে। সো এটা কি একটা কন্ট্রাডিকশন, মানে যে কোনো অবস্থায় তুমি যদি 1 1 দাও, তাহলে এখানে ভিতর একটা ঝামেলা লেগে যায়, মানে এখানে এই কিউ আর কিউ বার উল্টা হওয়ার কথা ছিল, বাট সেইটা আর হয় না। সো এর জন্য তুমি যদি এই একটা এসআর ল্যাচে 1 1 ইনপুট দাও 0 থাকা অবস্থায়, অথবা 1 1 ইনপুট দাও আগে 1 থাকা অবস্থায়, তখন তুমি আসলে কি আউটপুট পাবা এটা বলা যায় না, মানে যে কোনো কিছু আউটপুট আসতে পারে। যেমন এখানে 1 আসছে, অ্যাকচুয়ালি 1ই আসবে, বাট এই টাইপের কেসগুলোকে আমরা বলি হচ্ছে, যেমন ম্যাথে আমরা বলি আনডিফাইন্ড, কোনো একটা জিনিসকে 0 দিয়ে ডিভাইড করা যায় না, ওরকম আমরা এখানেও এসআর ল্যাচে যদি 1 1 ইনপুট দেওয়া হয়, ওইটাকে আমরা বলি যে এটা হচ্ছে নট অ্যালাউড। আর এই কন্ডিশনটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলে রেস কন্ডিশন। মানে একটা রেস কন্ডিশন মানে হচ্ছে সহজভাবে বলে হ্যাং খেয়ে যাওয়া, মানে তোমার সার্কিটটা হ্যাং হয়ে গেছে, মানে সার্কিটটা ভেঙে গেছে কাইন্ড অফ, বা সার্কিটটা লজিক্যালি ব্রেক করছে। ভেঙে গেছে বলতে লজিক্যালি ব্রেক করছে, যে কিউ আর কিউ বারে উল্টা জিনিস থাকার কথা, বাট ওইটা থাকে নাই। সো এটা একটা রেস কন্ডিশন, বা এটা সার্কিটে হ্যাং করছে আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের রেস কন্ডিশন।
সো এইভাবে হচ্ছে একটা এসআর ল্যাচ কাজ করে, ঠিক আছে। এসআর ল্যাচ যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি এরপরে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ সব বুঝতে পারবা। সো এটা অবশ্যই সবাই আবার বাসায় রিভাইজ দিবা এখানে যেভাবে দেখাইছি। অ্যান্ড আমরা নেক্সট যেদিন আবার এটা দেখাবো, আমি হোপফুলি নেক্সট উইকেই আবার দেখাই দিব এটা, কারণ এটা খুব বেশি বড় না। এরপর জাস্ট বাকি ফ্লিপ ফ্লপগুলো আর কাউন্টারগুলো দেখাই দিতে হবে আর রেজিস্টার। সো নেক্সট ক্লাসে আমরা এইখান থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে। দেখো এটা কারো কোনো কোশ্চেন আছে কিনা, যা যা দেখাইছি আজকে ক্লাসে, যা যা দেখাইছি এগুলোই কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, সার্কিট ড্র করে দেখাইতে হবে। এই এসআর ল্যাচ তারপর ফ্লিপ ফ্লপগুলোর সার্কিট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার বলি, শুধু এসআর ল্যাচটা মনে রাখলেই তুমি সবগুলো আঁকতে পারবা, ঠিক আছে। এখানে জাস্ট এই একটা সার্কিট মাথায় রাখবা, বাকিগুলো আর আসলে মুখস্থ না, বাকিগুলো তুমি এইখান থেকেই ড্র করতে পারবা। বাট এসআর ল্যাচটা তোমার মুখস্থ রাখতে হবে। এস আর আর এর ভ্যালু কি একই সাথে সেট করতে হয় নাকি আগে এস ইনপুট দিব এরপর আর? এটা হচ্ছে তোমার একই সাথে দিতে হয়, ঠিক আছে। এস আর ল্যাচে আমরা দুইটা ভ্যালু অবশ্যই একসাথে দিব। সো ওই একসাথে দেওয়াটা অনেক সময় 8টার জন্য 8টা সার্কিট। আচ্ছা, আগে আফিয়ার অ্যান্সারটা বলি। তোমার অ্যাকচুয়ালি দেখা যায় যে এইখানে এই যে তোমার এস আর আর, সেই দুইটা ভ্যালু একসাথে দেওয়ার জন্য আমাদের হচ্ছে ক্লক পালস জিনিসটা লাগে। তো ল্যাচের আসলে কোনো রিয়েল লাইফ ইউজ নাই, মানে আছে বাট খুবই লিমিটেড। তো এর জন্য আমরা হচ্ছে ক্লক পালস ইউজ করি। ক্লক পালস মানে ফ্লিপ ফ্লপ ইউজ করি। তো এখানে তোমার যে ইনপুটগুলো আমরা দিচ্ছি এগুলো আমরা ধরে নিচ্ছি যে একসাথে দেওয়া হচ্ছে, বাট রিয়েল লাইফে এটা কীভাবে এনশিওর করবো, কারণ আমরা কোনো কিছুই কিন্তু একসাথে করতে পারি না। মানে তুমি চিন্তা করতে পারো তুমি দুইটাতে একসাথে চাপ দিবা, বাট ওইখানেও কিন্তু একটা ন্যানো সেকেন্ডের ডিফারেন্স থাকতে পারে। সো ওইটাই পারফেক্টলি এনশিওর করার জন্য ক্লক পালস ইউজ করা হয়, ঠিক আছে, ক্লক পালস। সো এটা আমরা দেখবো, ফ্লিপ ফ্লপ পড়ার সময় দেখাবো। আর আরেকটা কোশ্চেন, 8টার জন্য 8টা সার্কিট, অ্যাকচুয়ালি 8টা না, আরও বেশি হইতে পারে, ঠিক আছে। আমি অনেকগুলো ভ্যারিয়েশনও দেখাবো, বাট সবগুলো মুখস্থ না। আমি আবারও বলতেছি, তুমি জাস্ট এসআর ল্যাচটা মুখস্থ রেখো, ঠিক আছে। এই একটা মুখস্থ রাখলে বাকি সবগুলা মানে একই রকম। আমি একটু যদি এক্সাম্পল বলি, যেমন এইটা হচ্ছে কি এসআর ল্যাচ, এটা হচ্ছে এসআর ল্যাচ। বাসায় এটা প্র্যাকটিস করবা, এটা নেক্সট ক্লাসের আগে, মানে নেক্সট স্যাটারডের আগে সবার যাতে এটা মুখস্থ থাকে। এটা হচ্ছে কি আমাদের এসআর ল্যাচ। ওকে, সো এইখানে তোমার যদি এইটাকে একটু চেঞ্জ করা হয় এইভাবে, যে এখানে আরেকটা ন্যান্ড গেট দিলাম আর এখানে আরেকটা ন্যান্ড গেট দিলাম, অ্যান্ড দেন এই দুইটাকে কানেক্ট করলাম, অ্যান্ড দেন এখানে একটা ক্লক পালস দিলাম, তাহলে এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। আবার এসআর ফ্লিপ ফ্লপে এই তারটা এইটার সাথে কানেক্ট করলে আর এই তারটা এইটার সাথে কানেক্ট করলে এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। আবার এইটা আর এইটা যদি কানেক্ট করে দেওয়া হয় তখন এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। আবার এইটা আর এটা যদি নট গেট দিয়ে কানেক্ট করা হয় তখন এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। সো অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলো একটা থেকেই আসছে, এসআর ল্যাচ থেকেই সবগুলা বের করা যাবে। ও না, এই ডেমনস্ট্রেশনটা তোমাদের লাগবে না। এখানে আমি যেভাবে বুঝাইছি এসআর ল্যাচে কোন ইনপুট দিলে কি হয়, এটা তোমাদের লাগবে না, এটা তোমার নিজের বোঝার জন্য। বা তুমি দেখবা যে বইতে যদি এগুলো খুঁজে পাও, দেখবা যে জাস্ট টেবিলটা দেওয়া আছে, ওকে, যে এটা কীভাবে কাজ করে। বাট তোমার এইটা কখনোই পরীক্ষায় বুঝায় বলবে না যে এসআর ল্যাচ কীভাবে কাজ করে একটু এক্সপ্লেন করে, এটা আসবে না। আসবে এভাবে যে এসআর ল্যাচটা এঁকে দেখাও অ্যান্ড এটা ট্রুথ টেবিলটা দেখাও, ওকে। আর ওই যে যেটা বললাম সবগুলো সার্কিট আসলে একই রকম। দেখো এখানে আমি অলরেডি 4টা ফ্লিপ ফ্লপ এঁকে দেখাইছি, সবগুলো জাস্ট একটু কয়েকটা তার কানেক্ট করলেই একটা থেকে আরেকটায় কনভার্ট করা যায়। এক একটার ইউটিলিটি আলাদা। যেমন টি ফ্লিপ ফ্লপ হচ্ছে খুব মজার একটা ফ্লিপ ফ্লপ, এখানে একটু তোমাদের শর্টলি দেখাই হালকা। টি ফ্লিপ ফ্লপ হচ্ছে খুবই মজার একটা ফ্লিপ ফ্লপ। কীরকম? টি ফ্লিপ ফ্লপে তুমি যদি 1 ইনপুট দাও, এখানে যদি 1 ইনপুট দিয়ে রাখো 1, আর এখানে হচ্ছে একটা ক্লক পালস দিতে হয়, আর এটা হচ্ছে কি আমাদের আউটপুট, মানে ভিতরে কত ভ্যালু সেভ করে রাখতেছি সেটা।
সো টি ফ্লিপ ফ্লপের ফুল ফর্ম কি বলছিলাম? টগল ফ্লিপ ফ্লপ, টগল। তো টগল মানে হচ্ছে কি, একটা জিনিসকে এক স্টেট থেকে আরেক স্টেটে চেঞ্জ করা। যেমন তোমার বাসায় যদি ধরো একটা সুইচ থাকে, লাইটের সুইচ থাকে, সো লাইটের সুইচটা তুমি যদি এইভাবে মানে একটা লাইটের সুইচ তুমি অন করতে পারো অথবা অফ করতে পারো, তাই না? সো তুমি যদি লাইটের সুইচটাকে ধরো অন অবস্থায় দেখো, তখন তুমি অন থেকে অফে নিতে পারবা। আবার তুমি যদি লাইটের সুইচটাকে অফ অবস্থায় দেখো, তখন অফ থেকে অনে নিতে পারবে। সো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, এইটাকেই বলা হয় হচ্ছে টগল। মানে দুইটা স্টেটের মধ্যে যদি তুমি আসা যাওয়া করো, মানে ধরো অন অফ এই দুইটার মধ্যে যদি তুমি আসা যাওয়া করো, এটাই হচ্ছে টগল। সো এখানে এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে একটা টগল ফ্লিপ ফ্লপ। কেন? এই ফ্লিপ ফ্লপটা আমি যদি গোতা দেই, মানে এক্সাইটেশন দেই অথবা ক্লক পালস দেই, তখন এটা যদি আগে 0 থাকে তাহলে 1 হয়, আর আগে যদি 1 থাকে তখন 0 হয়। সো দেখো এখানে আমি এটা দিলাম, এটা 1 হয়ে গেছে, এবার দিলে আবার এটা 0 হয়ে যাবে। সেটাই যে বারবার টগল করতেছে, 0 1 0 1 0 1, ঠিক আছে? এটা হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। সো এগুলো আমরা দেখবো, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লিপ ফ্লিপ ফ্লপ, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, সো সবাই বাসায় অবশ্যই এই এসআর ল্যাচটা নিজে একটু পেন্সিল দিয়ে ডেমনস্ট্রেট করে দেখবা, বিকজ এখানে অনেকবার ভ্যালুগুলা চেঞ্জ করতে হয়। সো পেন্সিল দিয়ে এটা করে দেখবা, মানে এখানে পেন্সিল দিয়ে এরকম ভ্যালু লিখে লিখে চেঞ্জ করে করে দেখবা। আর এটা বুঝো কিনা পুরাটা, এটা একটু দেখবা। অ্যান্ড সার্কিটটা মুখস্থ রাখবা, এসআর ল্যাচের এই সার্কিটটা তোমার মুখস্থ রাখতে হবে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আমি তোমাদের হচ্ছে কালকে আবার ক্লাস আছে, কালকে অফলাইন অনলাইন দুইটা ক্লাসই আছে। কালকে হচ্ছে তোমাদের সন্ধ্যা 7টায়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফিজ।